এখন সমকামিতার একটা ব্যাপার বেরোচ্ছে। শনি বুধের কম্বিনেশনই যখন আমরা পেয়ে যাই তখনই আমরা দেখি একটা মেয়ে হয় সমকামিতার দিকে চলে যাচ্ছে বা একটা ছেলে সমকামিতার দিকে চলে যাচ্ছে। ছোট সমস্যা হচ্ছে রাশি নক্ষত্র, তার নাহলে ডিভোর্স বাড়ছে কেন? পুরোটাই জ্যোতিষীর দোষ। 1 থেকে 9-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাতেই কোনো না কোনো তুমি বড় বড় সুপারস্টারকে পাবে। কেন পাবে? চাকরি হারালেন, তার মানে এটা তাদের পুষ্টিতেই ছিল বা তাদের জন্মছকেই ছিল। হ্যাঁ, ডেফিনেটলি 6 আর 10ম ভাবের যদি কোনো রকম কানেকশন না থাকে তাহলে তো সে সরকারি চাকরি করতেই পারে না। পৃথিবীতে লাখ কারো খারাপ হতে পারে এটা আমি বিশ্বাস করি না, জ্যোতিষশাস্ত্রতন্ত্র বলে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু দোলাচল আসতে চলেছে, সেটা আমি আগেও বলেছি, তোমার চ্যানেলে আবারও বললাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দোলাচল আসতে চলেছে, যে অনেক পলিসি আমরা এবার না পলিসি দেখবো চেঞ্জ হচ্ছে। ইন্টারন্যাশনাল পলিসি অনেক চেঞ্জ হবে, ন্যাশনাল পলিসিগুলো চেঞ্জ হতে থাকবে। আমি চাকরি করছি, আমি ব্যবসায় যাবো নাকি আমি চাকরিতেই থাকবো, নাকি চাকরি ছেড়ে ব্যবসায় গেলে ভালো হয়। আমি ব্যবসা করছি, ব্যবসা আমার দাঁড়াচ্ছে না, তাহলে ব্যবসা করতে করতে আমি চাকরিতে চলে যাবো না নাকি ব্যবসাতেই থেকে যাবো, নাকি চাকরি ব্যবসা কোনোটাই করবো না, আমি কোনো কনসালটেশনে চলে যাবো, নাকি কোনো একটা সেলফ মেড প্রফেশনকে আমি বেছে নেবো। তার মানে আমার দিক কি? পরিবর্তনের জায়গা কিন্তু পশ্চিমবঙ্গের জায়গায় নাই। কিন্তু জ্যোতিষ কি, জ্যোতিষীর কেন দরকার, এবং জ্যোতিষী দিয়ে কি আসলে ভাগ্য পড়া যায়, ভাগ্য বদলানো যায়, সেটাই একদম টপ টু বটম আমরা আলোচনা করবো। এবং রং, আপনার জীবনে কতটা গুরুত্ব, আপনার নক্ষত্র গ্রহ সবকিছু নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। এই পডকাস্টটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবো। সম্রাট চক্রবর্তী, কি বলবো, ভাইরাল সম্রাট চক্রবর্তী। আমার আজকে প্রথম পডকাস্টের জার্নি শুরু। আর শুরুতেই আমি আপনার মুখ থেকে জ্যোতিষের আগে একটু আপনার সম্পর্কে শুনতে চাইছি। যে সম্রাট চক্রবর্তী মানে পডকাস্ট যেখানেই অ্যাস্ট্রোলজি নিয়ে সম্রাট চক্রবর্তী হাজির মানে তাকে ডাকা হচ্ছে, এবং যে প্রেডিকশনগুলো আপনি করছেন সেগুলো ভীষণ মিলে যাচ্ছে। কিন্তু এই জার্নিটা, এই যে মিলে যাচ্ছে, এই জার্নিটা খুব সহজ কি মেলানোটা? কারোর জন্মছক, কারোর জীবন কিভাবে চলবে, এগুলো বলা খুব সহজ কি? আর এটা হলো কি করে? শুরুতে তো আমি জার্নালিস্ট হিসেবেই আমি শুরু করেছিলাম। বহু বছর সংবাদ মাধ্যমে কাটিয়েছি, বহু অভিজ্ঞতা দেখেছি। সংবাদ মাধ্যমে থাকাকালীনই কোনো এক সময় আমি এক গুরুর সান্নিধ্যে আসি, মানে তার আমি বলা যেতে পারে তার একটা ওই ইন্টারভিউ আমি তার নিতে গিয়েছিলাম। কেমন, তো তিনি আমাকে বলেছিলেন যে তোমার ডেট অফ বার্থ আমাকে দেবে। তো আমি বলেছিলাম ঠিক আছে। তো তখন আমি সংবাদ মাধ্যমে রয়েছি, ভালো সাংবাদিকতা করছি, তখন আর আমার অন্য কোনো প্রফেশনে যাওয়ার কথা মাথাতেও নেই। বাট তিনি যখন আমার জন্মছক চাইলেন, তারপরে তিনি যখন কষলেন এবং আমাকে বললেন যে সম্রাট তোমার জন্য তো এই চাকরিটা নয়, আমি তখন আকাশ থেকে পড়লাম। আমি বললাম না, সাংবাদিকতা বা জার্নালিজম বা আমার জীবনের একটা মানে প্যাশন ছিল যে আমি একটা সংবাদ মাধ্যমে আমার নিজস্ব একটা সংবাদপত্র নিয়ে আসবো, এনেও ছিলাম তার একটা, সেখানেও আমি ধরাশায়ী হয়েছিলাম। তখন জ্যোতিষের মধ্যেও আমি নেই, তখন শুধু জ্যোতিষটা পড়াশোনা করছি আমি, কারণ ওই ভদ্রলোকের সুবাদে আমি জ্যোতিষটা পড়াশোনা করছি। এবং তিনি আমাকে বলেছিলেন যে তোমার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং এই চাকরি তোমার থাকবে না। কি সাংঘাতিক! আমি ভাবলাম যে লোকটাকে পাগল ঠাগল হয়ে গেল কিনা। ঠিক আছে, চলো, আমাকে আমার অফিস পাঠিয়েছে, আমি আমার কাজ করে চলে যাব। কিন্তু সেই দিন এসে উপস্থিত হলো যেদিনকে সত্যি সত্যি আমি চাকরিটা নিজে থেকে ছাড়তে বাধ্য হলাম, এবং তারপরে আমার নিজের সংবাদপত্র আমি তৈরি করলাম, সেখানে ভরাডুবি। এবং ভরাডুবি শুধু না, মানে আমি রাস্তায় দাঁড়ানোর মতো আমার অবস্থা। কেমন, তখন আমার গুরু আমায় বললেন যে না, এবার তো পথ চলা তোমার শুরু করতে হবে, কারণ তোমার জন্য এবার এই জার্নিটা স্টার্ট হবে। ওই আমার শুরু হলো। কিন্তু বিশ্বাস করো, আমি যখন জ্যোতিষ পড়াশুনো করি, আমার গুরু একটাই কথা বলেছিলেন যে ইউ আর নট আ সেলসম্যান। তুমি জ্যোতিষ করতে এসছো, তার মানে তুমি একজন অঙ্কের একটা মাস্টার। অঙ্কটা কীরকম? অঙ্কটা হচ্ছে যে একটা মানুষের জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে। অর্থাৎ পার্বতী যখন বা মা দুর্গা যখন শিবকে জিজ্ঞেস করলেন যে ইহ জগতে মানুষের তো অনেক সমস্যা চলবে, তো সেই সমস্যার থেকে মানুষ কিভাবে নিস্তার পাবে? মানুষ তো সুখও পাবে, দুঃখও পাবে। সুখটা তো মানুষ খুব আনন্দ করে কাটিয়ে নেবে, কিন্তু দুঃখটাকে মানুষ সামলাবে কি করে? আর দুঃখ মানুষের জীবনে কেন আসবে? আর সেই দুঃখ থেকে তার পার হওয়ার রাস্তাটা কি? তখন শিবজি মা দুর্গাকে তিনি তার কথাগুলো বলেছিলেন, কিভাবে মানুষ তার দুঃখ নিবারণ করতে পারে। এটা আমরা কোথায় পাই? ইন্দ্রজালাদি সংগ্রহ থেকে। ইন্দ্রজালাদি সমগ্র যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমরা দেখব যে শিব পার্বতীর কথোপকথন সেখানে রয়েছে।
এবং সেই কথোপকথন কি মানুষের দুঃখ দুর্দশা এবং দৈনন্দিন জীবনে মানুষ কী কী কষ্ট পাবেন, মানুষের জীবনে কেন কষ্ট আসবে, আর সেই কষ্ট লাঘব করতে মানুষকে কী করতে হবে। তার মানে এই অঙ্কটা সবার আগে শিবজি পার্বতীকে বলে গিয়েছিলেন। তার পরবর্তীকালে আমরা গণেশের মুখ থেকে এগুলো আমরা শুনতে পাই এবং ভৃগু সেটা লিখে যান। মানে এটা তখনও ছিল। এবং হ্যাঁ দেখো, এটা তখন মানে আমরা যদি মৌর্য বংশ দেখি, আমরা কি দেখবো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে ছিলেন, মেন্টার কে ছিলেন, চাণক্য। তো সেই চাণক্য কে ছিলেন, তিনি তো একজন বড় অ্যাস্ট্রোলজার। তো তিনি তো জানতেন স্থান কাল পাত্র নির্বিশেষে কখন কি ঘটবে। তার মানে আগেকার দিনও নবরত্ন ছিল। সে নবরত্ন কেন ছিল? সেই নবরত্নের মধ্যে কে একজন ছিলেন? একজন অ্যাস্ট্রোলজারও ছিলেন, একজন জ্যোতিষী তো ছিলেন না। নবরত্নের মধ্যে রাজার দরবারে নবরত্ন ছিলেন, সেই নবরত্নের মধ্যে একজন হচ্ছেন অ্যাস্ট্রোলজার। তিনি কি করবেন, রাজা কখন কার সাথে ব্যবসা করবেন, রাজা কার সাথে মিত্রতা করবেন, রাজা যুদ্ধ কখন ঘোষণা করবেন, রাজা যুদ্ধের থেকে পিছিয়ে কখন যাবে, তার মানে সমগ্র যে প্ল্যানিংগুলো, এই প্ল্যানিংগুলো কিন্তু এক্সিকিউট করেন একজন অ্যাস্ট্রোলজার। এবার সমস্যাটা হলো কি, আমার মাস্টারমশাই যখন আমাকে পড়াতে লাগলেন, তিনি আমাকে একটাই কথা বললেন, দেখো অ্যাস্ট্রোলজি নিয়ে তুমি রাতারাতি কোটিপতিত হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি হয়তো আজকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি যদি মানে বেচতে আরম্ভ করি, তাহলে BMW মার্সিডিজ কোনো ব্যাপার না একজন অ্যাস্ট্রোলজারের কাছে। কিন্তু সেটা ভুল। তার মানে সেটা আমার উন্নতি, দেশের উন্নতি কি, সামগ্রিক কি উন্নতি, আমার কি সমগ্রের জন্য কি আমি ভাবছি। কারণ আমি যে শাস্ত্রটা পড়ছি এটার নাম সমুদ্র শাস্ত্র। আচ্ছা, সে সমুদ্র শাস্ত্র। তো তাহলে এই সমুদ্রের মধ্যে কারা থাকে, সেই সমস্ত জীব জন্তু, তাই তো। তার মানে আমরা সেই সমুদ্রের জীব জন্তু। কিন্তু তার মানে আমাদের এই সমুদ্র শাস্ত্র আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে তাকে নিরূপণ করাটাই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল একটা কানেকশন। এবার আমরা আজকে, তুমি ধরো তোমার কি মেয়ে আছে নিশ্চয়ই, তো তুমি তোমার মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে তুমি কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবে। উদ্দেশ্য কি? তোমার তো একটা উদ্দেশ্য থাকবে, ভালো থাকা। আমার মেয়ে কোন দিকে যাবে, পড়াশুনো কি করবে, আমার মেয়ের শরীরের সুস্থতা কতটা থাকবে, সে যে দেহ নিয়ে লড়াই করছে সেই দেহের সুস্থতা কত, তার কোন দিকে তার রুচি, সে কি আর্টসে যাবে, সে কি সায়েন্সে যাবে, সে কি কমার্সে যাবে। এবার তুমি সায়েন্সের কোন দিকে যাবে, তুমি বায়োতে যাবে নাকি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, নাকি তুমি কোনো মেডিকেল ফিল্ডে চলে যাবে, নাকি তুমি কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি এরকম ধরনের কিছু পড়াশোনায়, গতানুগতিক পড়াশোনার মধ্যে দিয়ে তুমি পিএইচডি পোস্টডক এগুলো কানেক্ট করতে চাইছো, নাকি তুমি কমার্স নিয়ে তুমি সিএ করবে, না যাই বলো। মানে এখন তো পড়াশোনার বিভিন্ন দিক আছে, তো সেই দিকগুলোকে কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো আজকে সিংহ রাশিতে একটা মেয়ের জন্ম হতে পারে, বা একটা সিংহ রাশিতে 10টা মেয়ের জন্ম হতে পারে। সিংহ রাশিতে 3টে নক্ষত্র থাকবে, একটা মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী নক্ষত্র। তো সিংহ রাশিতে 3টে নক্ষত্রের 3 জনের জন্ম হলো, বা 10 জনের এই 3টে নক্ষত্রের মধ্যে জন্ম হলো। তো সিংহ রাশির সবকটা মেয়ে কি আর্টসে চলে যাবে, সবকটা ওই 10টা মেয়ে কি সায়েন্সে চলে যাবে? তার তো আলাদা আলাদা দিক তারা তো পাবে। কি করে পাবে তার জন্য নিরূপণ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে কিছু অঙ্ক দেওয়া হয়েছে। এবার বলতে গেলে তোমার পডকাস্ট কিন্তু একদিনে শেষ হবে না। তার কারণ হচ্ছে যে আমাদের এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমরা দেখো যে আমরা সাধারণত একজন অ্যাস্ট্রোলজারের কাছে কি বলি যে দাদা আমার সময়টা ভালো নেই, কি করা যায়, প্রবলেম নিয়ে যায়। বেসিক জায়গা কি, একজন অ্যাস্ট্রোলজারের কাছে তুমি যদি কোনো কাউকে সে তুমি নিজেই যাবে, অর্থাৎ আমার দিনের শেষে আমার রোজগার কতটা হবে, আমি ভালো থাকবো কিনা, আমি আমার কেরিয়ারে স্ট্রাগল করবো কিনা, বা কেরিয়ারে যদি স্ট্রাগল করে থাকি এখান থেকে আমার নিস্তার কি, বা আমার কেরিয়ার কোন দিকে, আমি চাকরি করছি আমি ব্যবসায় যাবো নাকি আমি চাকরিতেই থাকবো, নাকি চাকরি ছেড়ে ব্যবসায় গেলে ভালো হয়, আমি ব্যবসা করছি ব্যবসা আমার দাঁড়াচ্ছে না, তাহলে ব্যবসা করতে করতে আমি চাকরিতে চলে যাবো, নাকি ব্যবসাতেই থেকে যাবো, নাকি চাকরি ব্যবসা কোনোটাই করবো না, আমি কোনো কনসালটেশনে চলে যাবো, নাকি কোনো একটা সেলফ মেড প্রফেশনকে আমি বেছে নেবো। তার মানে আমার দিক কি, এই দিকগুলোকে নির্ণয় করাটাই কিন্তু আজকে জ্যোতিষশাস্ত্রের কাজ। তার জন্য জ্যোতিষ হচ্ছে একটা অঙ্ক, একদম পুরো দেখো আজকে তুমি যদি একটা ঘরের মান কত, আমাদের তো 12টা রাশি দেওয়া হয়। কেন 12টা রাশি? এই 12টা রাশি মানে হচ্ছে, এবার তাহলে তোমার অনেকটা বলতে হয়। তার মানে অনেকটা বলতে হয় মানে আমি কিছু দিন আগে একটা পডকাস্ট করেছি, সেখানেও আমি অনেকগুলো পডকাস্টে এগুলো বলা আছে। তাও তোমার চ্যানেলটা যেহেতু নতুন, বা তোমারও তো একটা ভিউয়ার্স তৈরি হচ্ছে, এখানেও নিউ ভিউয়ার্সরা এখানে জয়েন করবে, তো তাদেরও জানা উচিত। আমাদের যে এই যে 12টা রাশি দেওয়া হয়েছে, 12টা রাশি মানে একটা পক্ষ, এক পক্ষ মানে 15টা দিন। আমরা এই 12টা ঘর থেকে আমরা এক পক্ষের বেশি বিচার করতে পারি না। তার মানে তুমি কত পক্ষ বাজবে। তার মানে আমি ধরো 1 বছরে কটা পক্ষ আসে জানো কি? 24টা পক্ষ আসে, তাই তো। 1 বছরে একটা মাসে 2টো করে পক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তাহলে 12 মাসে 24টা পক্ষ আসে। তার মানে আমি যে 1 বছরে যদি 24টা পক্ষ বাজি, তাহলে আমি 60 বছর বাজবো। তাহলে কত? 24 × 60। তার মানে এই হিসেবটা আমার করতে হয়। এবার কোন কোন পক্ষে আমার কি কি হবে সেটাও কিন্তু নির্ধারণ। কেন এই পক্ষ, কোথা থেকে তুমি পক্ষ পেলে?
দেখো একটা ঘরের আমাদের যে রাশি চক্র দেওয়া হয়, ধরো মেষ রাশি, এই পুরো ঘরটার মান দেওয়া হয়েছে 30 ডিগ্রি, বৃষ রাশি 30 ডিগ্রি, এই করতে করতে 12টা রাশির মান হচ্ছে 330 ডিগ্রি করে, 12 × 30 করলে 360 ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা, 360 ডিগ্রি সমান সমান 360 ঘন্টা। তাহলে এবার যদি আমি বলি তোমাকে যে এটাকে যদি এবার কনভার্ট করো দিনে, তাহলে তুমি কি করবে? একদিন সমান সমান 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টাকে 360 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করো, দেখো কি আসছে 15। তাহলে 15টা দিন আমরা পেলাম। তার মানে ওই সার্কেলটা ইজ ইকুয়াল টু 15টা দিন। তার মানে এই ব্যাপারটাকে তোমাকে ক্যালকুলেট করাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি ক্যালকুলেট না করতে পারো তাহলে তোমার পক্ষে সম্ভব না। কারণ আজকে আমার কাছে শুক্লপক্ষের লোকও আসবে, কৃষ্ণপক্ষের লোক আসবে, কে বেশি বলা যায় না। ওই আমরা ওই কি বলি মাপি যেখানে দাড়িপাল্লা, তো দাড়িপাল্লায় কার ভার বেশি? তো যে শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে তার ভার অনেক বেশি, কারণ সে জীবনে অনেক বেশি স্ট্রাগল কম করবে এবং উন্নতি তাড়াতাড়ি পাবে। কৃষ্ণপক্ষ মানে চন্দ্রের উপর সূর্যের আলো কম, এবং আমরা কি জানি শুক্লপক্ষের শেষে গিয়ে পূর্ণিমা হয়, কৃষ্ণপক্ষের শেষে গিয়ে অমাবস্যা হয়। তার মানে এই যে পূর্ণিমা আর অমাবস্যা, এই যে 15-15-30 দিনের যে ভাগ দেওয়া হয়েছে, এই 30 দিনের মধ্যে যার যখনই জন্ম হোক না কেন, সে তার পূর্বজন্মের কিছু কৃতকর্ম নিয়ে জন্মাবে, এবং তার ওই আমরা মোবাইলে রিচার্জের মতো আমরা পাস্টের কিছু কার্মা আছে, সেই কার্মাকে যতক্ষণ না আমরা মাইনাস করছি ততক্ষণ আমরা আবার প্লাসে পৌঁছবো না। তার মানে এবার কৃষ্ণপক্ষ মানে মাইনাস নিতে অনেকটা জন্মালে। না মানে আমি সোজা করে যদি একটু বলি দর্শকদের জন্য, যারা পূর্ণিমাতে জন্মাচ্ছে, হ্যাঁ মানে শুক্লপক্ষে জন্মাচ্ছে তারা ভালো, এবং যারা স্ট্রাগল করে, হ্যাঁ এবার ধরো পূর্ণিমার, ধরো আমি শুক্লপক্ষের প্রতিপদে জন্মগ্রহণ করলাম, সেটা অনেক বেশি স্ট্রাগল। কিন্তু শুক্লপক্ষেরই পূর্ণিমায় যখন আমি জন্মগ্রহণ করছি সেটা অনেক বেশি আনন্দের, তার কারণ আমার কাছে সাকসেস অনেক তাড়াতাড়ি আসবে। আমি আবার যারা অমাবস্যায় জন্মগ্রহণ করছে তাদের জীবনে প্রচুর হার্ডল আসবে, তারা এমন কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে তারা বড় হবে, তারা হাঁপিয়ে উঠবে। কিন্তু যার মধ্যে সেই টেনাসিটিটা থাকবে যে না আমি আমার ঝড় তো হবে, আমি ভাঙবো কিন্তু আমি মজ খাবো না, যদি এই ব্যাপারটা জানে তাহলে সে কিন্তু দাঁড়িয়ে যায়। আবার কৃষ্ণপক্ষের এই আধারিতে যাদের জন্ম হয় না, কৃষ্ণপক্ষ মানে আমরা বলি আধারি, তার মানে আধারে যাদের জন্ম হয় না, এদের আমি দেখেছি এরা যদি জীবনের স্ট্রাগলটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সেইখানে যদি ক্যালকুলেশন আরম্ভ করে, তাহলে এরা শুক্লপক্ষ পূর্ণিমা সবাইকে হারিয়ে দেবে। তার কারণ আধারে তুমি যদি একটা টর্চ জ্বালাও, দেখবে সেই আধারটা চট করে আলোকিত হয়ে যাচ্ছে। তার মানে আধারে আলো জ্বালানো খুব সোজা, কিন্তু তার জন্য তোমাকে কিছু টেকনিক জানতে হবে, কিছু ফলো করতে হবে। সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা জ্যোতিষশাস্ত্রে লুকিয়ে রয়েছে। কি সেই টেকনিক? আমরা জানি না সেই টেকনিক। আমরা গিয়ে সবার আগে একজন অ্যাস্ট্রোলজারকে গিয়ে বলি, দাদা আমার 7.5 চলছে, আমার মাঙ্গলিক চলছে, আমার কালসর্পদোষ আছে, আমার জীবনে কিছু হলো না। কিন্তু বাবা তোমার পঞ্চাঙ্গ কি তুমি দেখেছো? তোমার তিথি কি, তোমার যোগ কি, তোমার করণ কি, তোমার বার কি, তুমি কোন বারে জন্মগ্রহণ করেছো? পঞ্চাঙ্গ, তিথি, নক্ষত্র, বার, যোগ ও করণ। তার মানে আমাদের 27টা যোগ হয়, এক একটা নক্ষত্রের এক একটা যোগ। 27টা আমাদের নক্ষত্র রয়েছে, তাহলে প্রত্যেকটা নক্ষত্রের একটা করে যোগ হলে 27টা নক্ষত্রের 27টা যোগ। কিন্তু এখন আমি একটু তোমাকে থামাচ্ছি, এখন যেটা চলছে আমরা দেখি যে এই ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপে আমরা দেখে নিলাম, চটপট কিছু দিয়ে দিলাম, জন্ম তারিখ দিয়ে দিলাম, আমাকে বললো তোমার প্রবলেমটা বলো, আমি প্রবলেমটাও বলে দিলাম, এবং তারপর তাকে গেলো আমাদের একটা রেমেডি দিয়ে দিচ্ছে। আর তুমি পঞ্চাঙ্গের কথা বলছো, তাহলে ওগুলো কি ঠিক না? রেমিডিটা কি? রেমিডিটা কি? দেখো একটা মানুষের জন্মছক তুমি দেখে নিলে অনেকগুলো কথা আসে। দেখো এখানে প্যারামিটারগুলো কীরকম, ধরো আমি তোমাকে দিয়ে বললাম, তুমি আমার কাছে আসলে সম্রাটদা আমি এরম জায়গায় সাংবাদিকতা করি, আজকে আমি খুব স্ট্রাগল করছি, আমার এখান থেকে উপায় কি, বা আমি কোন জোনে যেতে পারি, আমি কোন জনারে পৌঁছতে পারি। তো আমি সবার আগে তোমার পঞ্চাঙ্গ দেখবো। কেন পঞ্চাঙ্গ দেখবো? তুমি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছো, তোমার নক্ষত্রের কোয়ালিটি কী। এবার সেই নক্ষত্রের পাশাপাশি তোমার যোগ কী, কারণ তুমি যদি ভালো যোগে জন্মগ্রহণ করো তাহলে তুমি একটা ভালো জায়গায় পৌঁছবে, তুমি যদি বাজে যোগে জন্মগ্রহণ করো তাহলে তুমি একটা বাজে জায়গায় পৌঁছতে পারো। এবার তোমার যোগ কি পারমিশন দিচ্ছে যে তুমি অন্যের জায়গায় গিয়ে কাজ করবে, নাকি তুমি নিজেই মালিক, তোমার নিজের মালিক হওয়ার কথা? তার মানে যোগ সবার আগে এটা বলবে। এবার তুমি বড় হবে কি হবে না এটা কে বলবে? সেটা তোমার তিথি। তোমার তো কোনো না কোনো একটা তিথিতে জন্ম, প্রথমায় জন্ম হতে পারে, দ্বিতীয়ায় জন্ম হতে পারে, তৃতীয়ায় জন্ম হতে পারে, চতুর্থীতে জন্ম হতে পারে, পঞ্চমীতে জন্ম হতে পারে। দেখো আজকে তুমি বলছো না যে এগুলো জানাটাই খুব মুশকিল, যে আমি এই যে পঞ্চাঙ্গ এই শব্দটাই সবার কাছে মানে করণ নতুন। এই যে করণ মানে কি? করণ মানে হচ্ছে দ্য কজ অফ বার্থ, তোমার জন্ম কেন হলো। কটা করণ আছে আমাদের? 11খানা করণ আছে। এই 11খানা করণের মধ্যে 4টে তুমি স্থির করণ পাবে, আর 7টা
চরকরণ পাবে। স্থির কারা? যারা ফিক্সড, যারা মুভ করে না। তার মানে আমি যদি বললাম নাগ, চতুষ্পদ, কিংস্তগ্ন আর শকুনি, এই 4টে করণের মধ্যে আমি কাউকে জন্মগ্রহণ করি, তো আমি বলি এবার কিন্তু আপনার মানে আপনাকে কিন্তু আর থেমে গেলে চলবে না। মানে আমি 9 ঘন্টা কাজ করে যেটা পাবো, আপনাকে 18 ঘন্টা কাজ করে সেটা পেতে হবে। তার কারণ আপনার স্থির করণে জন্ম, আপনাকে মুভ করতে দেবেন আপনার করণ। আমরা তো বড় হতে চাই না। ধরো আমি আজকে অভিনয় করছি, আমি সফল অভিনেতা হতে চাইছি, বাট আমি একটা জায়গায় স্থির, আমি ভালো ভালো মুভি পাচ্ছি, বাট আমি একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি রাজনীতি করছি, আমি তো রাস্তায় দাঁড়িয়ে আমি অনেক ভাষণ দিচ্ছি, অনেক বক্তব্য রাখছি, আমার বক্তব্য 50 জন শুনছে, 100 জন শুনছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে, কিন্তু যিনি শোনার তিনি শুনছেন না। তার কারণ যিনি আমারটা শুনে বাহবা দেবেন এবং আমাকে পথটা দেবেন, তার মানে আমার মানে দলের যে নেত্রী বা আমার যে নেতা যাই থাকেন না কেন, তিনি আমাকে সেই পথটা দিচ্ছেন না। কেন? তার মানে আমার যোগ বা তিথি আমাকে বা আমার করণ আমাকে পারমিশন দিচ্ছে না। এবার সব কথার পেছনের কারণ হচ্ছে, দেখো যে করণ মানে তোমার ধরে নিলাম বৃষ্টিকরণ, আমাদের একটা বৃষ্টিকরণ বলে কথা আছে, বৃষ্টিকরণের মালিককে শনি। তাহলে তোমার ন্যাটাল চার্টে তোমার করণ ভালো কি ভালো না, ন্যাটাল চার্টে শনির অবস্থান দেখে নিতে হবে। তাহলে শনির অবস্থান ন্যাটাল চার্টে যদি ভালো থাকে তাহলে তোমার করণ খুব ভালো হলো। তিথির মালিককে, তিথির মালিক বৃহস্পতি, তাহলে তোমার তিথি এনার্জাইজড না এনার্জাইজড না সে শুকিয়ে রয়েছে, তার সেই তিথিতে আরও জল টল দিতে হবে, তাহলে সেটাকে বলে দেবে বৃহস্পতির অবস্থান। তোমার ধরে নিলাম পূর্ণিমায় জন্ম, কিন্তু বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ হয়ে বসে রয়েছে। এইমাত্র বললাম যে পূর্ণিমায় জন্ম হলে অনেক বেশি বাহবা, কিন্তু না, তোমার পূর্ণিমায় জন্ম কিন্তু তোমার তিথির মালিককে বৃহস্পতি, সে মকর রাশিতে 5 ডিগ্রির মধ্যে নিচস্থ হয়ে বসে রয়েছে, তার মানে তোমার তিথি গেল। তাহলে তোমার এবার তোমার যেটা করতে হবে, তোমার জন্মছকে হয়তো 6টা গ্রহ উচ্চস্থ, আমি ধরলাম 3টে গ্রহ উচ্চস্থ, তুমি তো বলে সম্রাট আমার এতগুলো গ্রহ উচ্চস্থ আমার জীবনে কেন হচ্ছে না? তার কারণ তোমার তিথি তোমায় পারমিশন দিচ্ছে না যে তুমি আর 5টা সিঁড়ি ওঠো, তুমি ওই সিঁড়িতেই দাঁড়িয়ে থাকবে, হাজার চেষ্টা করলে ওই সিঁড়িতে দাঁড়িয়ে থাকবে। যে শনি মানে চড়া, অনেকে বলে না যে শনি খুব চড়া, আবার বৃহস্পতিও ভালো, তো এই তুমি যেটা বলছো সেটাই কারণ। হ্যাঁ, এবার দেখো শনি নিয়ে না আমাদের মধ্যে শনি না, শনি বৃহস্পতির কোনো টাসল নেই। দেখো অ্যাকচুয়ালি না শাস্ত্রটাকে তো খুব ভালো করে জানতে হবে। আমরা বলি শনিকে কি বলি? আমরা যদি শনি মন্দিরে যাই বা আমরা কি বলি, বা গ্রহদের মধ্যে দিয়ে তাকে কি বলি? ইয়েস, তার মানে কি? সে গ্রহরাজ, তার মানে গ্রহদের সে কে? সে রাজা। তার মানে সে তো রাজা, তো রাজা তো ভোগ করবে। আমরা বলি না শনিবার মানে হচ্ছে শনিবারে মাছ মাংস খাবো না, শনিবারে আমরা সাত্ত্বিক থাকবো না, সে তো রাজা তো ভোগ করবে, রাজার তো পয়সা চাই। তাহলে শনি মানেই তো মানি। আমরা কেন বলি শনি মানেই মানি? কারণ শনি তোমাকে আলটিমেট পয়সাটা দেবে। তুমি আজকে দা 42-তে থাকবে কিনা কলকাতায়, তার হিসেব তো শনি রাখবে যে হ্যাঁ তোমার রাজার মতো জীবন আমি দেবো কিনা। তুমি আজকে BMW মার্সিডিজ চড়বে কিনা সেটাও তোমার শনি বলে দেবে, তার কারণ শনি হচ্ছে রাজা। এবার তুমি তোমার জীবনকে কতটা রাজকীয় করতে পেরেছো সেটাও তো তোমাকে শনি দেখবে। তো সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ন্যাটাল চার্টে আরও অনেকগুলো, দেখো একটা জিনিস আলোচনা করতে গেলে না বেসিক থেকে যদি তুমি আলোচনা করতে দাও অনেক কিছু লাগবে। কারণ আমাদের এখানে অগ্নিবৃত্তি বায়ু জল আকাশ বলে একটা কথা আছে। এবার আমরা যখন জন্মছক দেখব, সেই জন্মছকের মধ্যে আমরা অগ্নি দেখব, পৃথ্বী দেখব, বায়ু দেখব, জল দেখব, কিন্তু আকাশকে খুঁজে পাই না। কেন আকাশ? তার মানে আকাশ হচ্ছে আমার লক্ষ্য। তার মানে আমি জন্মের পরে আমি আমার আকাশের দিকে যাচ্ছি। আজকে আমি জন্মের পরে আমি জানতাম না কি হব, কিন্তু আজকে যখন আমি অ্যাস্ট্রোলজার হয়েছি তখন আমি টপমোস্ট অ্যাস্ট্রোলজারের দিকে যাওয়ার চেষ্টা করব। তার মানে ওটা আমার আকাশ। তুমি হয়তো কোনো একটা টিভিতে হয়তো সঞ্চালনা করছো, বা তোমার আজকে এই পডকাস্টটা তুমি আজকে অর্গানাইজ করেছো, তুমি সব ছেড়ে দিয়ে যে না আমি আমার সন্তানকে মানুষ করবো, এটা তো তোমার সন্তান না? তাহলে তুমি সেই সন্তানকে, হ্যাঁ ইটস ইয়োর বেবি, তো এই সন্তানকে তুমি মানুষ করবে, তাহলে তোমার এখানে একটা ডেডিকেশন দিতে হবে, সমস্ত কিছু জিনিসটা লাগছে। তার মানে তোমার সেই ডেডিকেশনটাও তো একবার দেখতে হবে না, বিষয়গুলোকে তো। তার মানে তোমাকে তার মতো পড়াশোনা করতে হবে, তোমাকে তার মতো করে খাটতে হবে। তুমি প্রথম দিন আজকে আমার সাথে যে কাজগুলো করবে, আজকে এখান থেকে তুমি তো কিছু লেসেন্স নেবে যে আমি আজকে কি কি ভুল করলাম, আজকে আমি কি কি ঠিক করলাম, আমার কি কি রেকটিফাই করার প্রয়োজন রয়েছে। সেটা শনি বলে না, আজকে পুরো জ্যোতিষ শাস্ত্রটাই তো সেটা দেখে। আজকে আমি দৈনন্দিন জীবনে আমি তো কিছু ভুল করছি, আমাকে এসে বলে দাদা আমি তো সরকারি চাকরি একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি, যা অবস্থা দেশের আমি তো মনে হয় না সরকারি চাকরি পাবো। কিন্তু সরকারি চাকরি কেউ পাচ্ছে না, ইউপিএসসি কি কেউ ক্র্যাক করছে না, WBCS কি কেউ ক্র্যাক করছে না? নিশ্চয়ই করছে। তার কারণ ওই যে আমরা ইসবের গল্পে পড়েছিলাম, আমরা সবসময় দোষের ঝুলিটা ওই দিকে রাখি, এই দিকে রাখি না। আমি কি ভুলটা করছি সবার আগে তো আমি তো যখন যদি আমি উল্টে প্রশ্ন করি যে আমি যে দেখছি সেটা তো সায়েন্স বা আমার দৈনন্দিন জীবন, কিন্তু যদি জ্যোতিষ শাস্ত্রের কথা বলি তাহলে আমার তিথি নক্ষত্র, আমার এই যে তুমি করণের কথা বললে, পঞ্চাঙ্গের কথা বললে, সবকিছু মিলিয়ে আমার যদি মানে ঠিকুজি কুষ্টি খারাপ থাকে, লাক যদি খারাপ থাকে, তাহলে কি আমার পক্ষে ভালো করা সম্ভব? দেখো একটা মানুষ এরকম
হতেই পারে। পৃথিবীতে লাখ কারো খারাপ হতে পারে এটা আমি বিশ্বাস করি না, জ্যোতিষশাস্ত্রতন্ত্র বলে না। তার কারণ তুমি তোমার কর্মার জন্য হয়তো ভিক্ষাবৃত্তি করছো, কিন্তু কাল দিন তুমি ভিখারি ইউনিয়নের সেক্রেটারি হয়ে যাবে না, থেকে কি বলতে পারে। আমি কথাটা বলছি, তা আজকে তুমি রিক্সা চালাচ্ছ, কালকে বা টোটো চালাচ্ছ, কালকে তুমি একটা টোটো কোম্পানির মালিক হয়ে যাবে কিনা, বা একটা টোটোর কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নেবে কিনা কে বলতে পারে। তার মানে আমি সবার মধ্যে কিন্তু সম্ভাবনা খুঁজে বার করি। তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে তুমি টেকনিক্যালি সাউন্ড হও। তুমি যে রিক্সাটাও চালাচ্ছ, এখান থেকে দেখো তুমি এখান থেকে আর কিভাবে ম্যানিপুলেট করতে পারো। দেখো কাজ কোনোটাই তো খারাপ না। যিনি জুতো সেলাই করছে তিনি কি কাজ খারাপ করছেন? না, ওটা তার কাজ। কালকে দিন এমন হয়ে যেতে পারে তিনি হয়তো দুয়ারে জুতো সেলাই করার জন্য লোক পাঠিয়ে দিতে পারে। সেটা এমন একটা অ্যাপ তৈরি করলো যে আজকে আরবান কোম্পানির মধ্যে যেমন একটা অ্যাপ আছে, আরবান কোম্পানির মধ্যে অ্যাপ তৈরি করলো অমুক সেলাই কোম্পানি। নিজেকে আমাকে খুঁজতে হবে, আর খুঁজতে গেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দরকার। তার কারণ হচ্ছে আমার কিছুই ভালো নেই, আমার দ্বারা কিছু হবে না, এটা তো জ্যোতিষশাস্ত্র বলে না। জ্যোতিষশাস্ত্র বলতে তুমি পারবে, অন্বেষণ করো কি আছে তোমার আজকে ধরো তোমার, আমি যদি মনে করো যে আজকে একটা নক্ষত্র তোমার, আমি ধরে নিলাম মঘা নক্ষত্রে জন্ম, মঘা নক্ষত্রের 1 চরণ, মঘা নক্ষত্রের 2 চরণ, মঘা নক্ষত্রের 3 চরণ, মঘা নক্ষত্রের 4 চরণ, তাহলে তুমি কোন সময় কাজ করবে? যার মঘা নক্ষত্রের 1 চরণ তাকে ভোরবেলার দিকে কাজ করা উচিত। পড়াশোনা, আজকে একটা বাচ্চা ছেলে মেয়ে আমার কাছে এসছে, 1 2 3 4 4টে বাচ্চা আমার কাছে বসে রয়েছে। আমি এককে বলবো তুমি বাবা রাত্রি 2টো থেকে পড়াশোনা শুরু করবে, তুমি বাকি টাইমটা ঘুমাও, আমার কোনো আপত্তি নেই, 2টো থেকে একদম দুপুর 2টো অবধি পড়াশোনা করো। যে আমার কাছে 2 চরণ আসবে তাকে আমি বলবো সকাল 8টা থেকে তুমি কাজ শুরু করো, রাত্রি 8টা পর্যন্ত কাজ শেষ করো। যে আমার কাছে 3 চরণ আসবে তাকে আমি বলবো তুমি 10টা to 10টা কাজ করবে। যে আমার কাছে 4 চরণ আসবে তার মা বাবাকে বলবো আপনি সকালবেলা ছেলেকে একদম ডাকবেন না, ও 12টা অবধি ঘুমোবে, কিন্তু ও রাত্রি 4টা অবধি পড়বে। এই প্যারামিটারগুলো আমি কোন সময় কাজ করব, এই কাজের উপরে তো আমার নির্ভর করে। আজকে তুমি আমাকে যখন পডকাস্টে ডাকলে সময়টা কখন, আমি বললাম কি 1টার পরে হলে ভালো হয়, কারণ আমার যে চরণ, আমি 1টার পর থেকে আমি আমার এনার্জিকে পাই। দেখো কেন চরণ মানে হচ্ছে যে চরণে যে অবস্থায় তোমার জন্ম, তার মানে সেই অবস্থা থেকে তোমার অরা গেইন করা শুরু করবে। তাহলে তুমি যদি সেই অরায় গিয়ে কাজ করতে আরম্ভ করো, সেই টাইমকে যদি লোকেট করতে পারো, তাহলে তুমি অরা গেইন করলে আর তুমি সফল হয়ে গেলে অনেক তাড়াতাড়ি। তার মানে আমার স্থান, কাল, পাত্র এটা খুব ইম্পর্টেন্ট। আমি কখন করব, কেন করব, কিসের জন্য করব, সেটাই চরণ বলে না, সবটাই। মানে আমাদের না অঙ্কটা এইভাবে দেওয়া হয়েছে যে এবার তুমি যদি দেখবে, যদি একটা অ্যাপেও তুমি যদি দেখো কখনো নিজের জন্মছকটাও তুমি বার করবে, দেখবে ওখানে শনি কোনো একটা চরণ পেয়েছে, মঙ্গল কোনো একটা চরণ পেয়েছে, তার মানে কোনো না কোনো প্ল্যানেট কোনো না কোনো চরণ পাচ্ছে। এইগুলো না ক্যালকুলেট করতে হয় যে আমার কাছে যে ভদ্রলোক এসছেন বা যে বাচ্চাটি এসছে বা যে ভদ্রমহিলা এসছেন, আমি তাকে খাটাবো কোন দিক দিয়ে। তাকে তোমাকে বলে দিতে হবে যে বাবা আমি 2বারে এটা পাবো, তুমি এটা 5বারে পাবে। তাহলে তোমাকে 5বারে ওই প্র্যাকটিসটা করতে হবে, 5বার ওই ধৈর্যটা ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারো, যে আমরা ভাবি, মানে বিশেষ করে আমার ক্ষেত্রেটা আমি অনেক সময় ভাবি যে ওর ভীষণ ভালো হলো, আমার কেন হচ্ছে না, এই আমার কেন হচ্ছে না পিছনে জ্যোতিষ হয়েছে। হ্যাঁ, তার মানে তোমারও হবে, তুমি যদি সেটাকে লোকেট করতে পারো যে আমি কোন সময় কাজ করব, কোন কাজটা। আজকে তুমি পডকাস্ট এনেছো, তা আজকে পডকাস্ট কি তোমার ভালো হবে, তাহলে দেখতে হবে যে তোমার রাহু কোথায় বসে রয়েছে। তোমার রাহু আর রবি যদি বায়ুর তত্ত্ব থেকে বসে তোমাকে ফল দেয়, তাহলে তোমার পডকাস্টে তুমি বড়লোক হয়ে যাবে। কিন্তু সে যদি একটা রাহু আর রবি যদি কোনো একটা প্ল্যানেট যদি সে জলে চলে যায়, তাহলে তোমার পডকাস্ট 1000 চেষ্টা করে তুমি দাঁড় করাতে পারবে না। তাহলে তুমি পডকাস্ট দাঁড় করাতে পারবে, কী ধরনের পডকাস্ট আনতে হবে। এবার ধরে নিলাম তোমার রবি জলরাশিতে বসে রয়েছে, রাহু বায়ুতে বসে রয়েছে, তার মানে তোমাকে যদি পডকাস্ট করতে হয়, হেলথ ওয়াইজ পডকাস্ট আনতে হবে, নিউট্রিশন ওয়াইজ পডকাস্ট তোমাকে নিয়ে আসতে হবে। মানে সেটাও জ্যোতিষ অবশ্যই বৃহস্পতির সাথে রবি কানেক্টেড পৃথ্বীতত্ত্বে, রাহু তার উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে তোমাকে জ্ঞানমূলক পডকাস্ট আনতে হবে। সেখানে কোনো অন্যরকম কিছু চলবে না, জ্ঞানমূলক পডকাস্ট। আবার তুমি যদি মনে করো যে রাহু শনি কানেক্টেড, তাহলে তোমাকে টেক ওরিয়েন্টেড পডকাস্ট আনতে হবে, সেখানে তোমার এই সমস্ত বিষয়বস্তু চলবে না। তার মানে আমাদের এই বিষয়গুলো অনেক কাজের। একটা পডকাস্ট চ্যানেল তো আজকে 10টা থাকতে পারে, কিন্তু কে কোন টপিকে বড় হবে, তো টপিকটা তো তোমাকে চয়েস করতে হবে, সেটাও কিন্তু ওই জন্মছক থেকেই চয়েস করতে হবে। আমার ছেড়ে দাও, আমার বিষয় ছেড়ে দাও, আমি সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, চাকরি একটা বড় সমস্যা ভারতবর্ষের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মানে চাকরি পাচ্ছি না, সরকারি চাকরি পাচ্ছি না। সরকারির কথা তুমি বললে, প্রাইভেটে ওয়ার্কের একটা লোড, সঙ্গে নানা রকমের সমস্যা, এইগুলো থেকে এর কি রেমেডি হয় জ্যোতিষশাস্ত্রে? এবং এই সময় কিন্তু মানুষ জ্যোতিষের কাছাকাছি আসে, আমার একটা প্রবলেম হচ্ছে, কেরিয়ারে আমি ফোকাস করতে পারছি না, চাকরি পাচ্ছি না, চাকরি পেলেও রাখতে পারছি না। আজকে 26,000 ছেলে মেয়ে আজকে রাস্তায় গড়াগড়িও খাচ্ছে, তাই না, শিক্ষক। তো যাই হোক, দেখো চাকরি বিষয়টা এখন যা দেখো,
জ্যোতিষশাস্ত্রটা না ইকো সোসিও সিস্টেমকে ফলো করে কিন্তু তোমাকে রাখতে হবে। এবার আমি আজ থেকে 50 বা 20 বছর আগে যেমন জ্যোতিষগিরি করতাম বা আজকের সেই জ্যোতিষগিরি করলে তো হবে না, কারণ আজকে প্রবলেমগুলো অনেকটা আপডেটেড হয়ে গেছে। আজকে প্রবলেমগুলো অনেক বেশি বাড়াবাড়ি রকমের প্রবলেম। আজকে মানুষের চাহিদা অনেক বেশি, তাই না? আজকে তুমি আজকে হয়তো অ্যাপেল 15 কিনলে, কালকেই আবার অ্যাপেল 17 বেরিয়ে গেল, তো তোমার আবার 15 থেকে তোমাকে 17, তারপরে তোমাকে আবার আরেকটা বাজেট। তার মানে আজকে প্রবলেমগুলো আপডেট হচ্ছে। এবার যখনই আপডেট হচ্ছে, তার মানে ভাবতে হবে যে আমার ইকো সোসিও ব্যালেন্সটা কি, আমাকে সেই ওয়াইজ আমাকে ছেলে মেয়েগুলোকে তৈরি করতে হবে। সবার আগে দেখে নিতে হবে 6-10-এর কানেকশন হয়েছে কিনা। একটা বাচ্চা ছেলে মেয়ে, সে হয়তো কলেজ পাস করে সে হয়তো এবার রেডি হচ্ছে যে আমি এবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আমি ক্র্যাক করার জন্য বসবো। কেউ হয়তো বিভিন্ন জায়গায় সংস্থায় ভর্তি হচ্ছে সেই পরীক্ষাগুলো বসার জন্য। কিন্তু সবার আগে দেখে নিতে হবে তার জন্মছকে তার তিথি ঠিক আছে কিনা, বা সবার আগে দেখে নাও তিথি বাদ দাও, সবার আগে ষষ্ঠপতি আর দশমপতি ঠিক আছে কিনা। 6 আর 10 ভাবের যদি কোনো রকম কানেকশন না থাকে, তাহলে তো সে সরকারি চাকরি করতেই পারে না। কেমন আমরা অনেক সময় শুনি যে রবি আর বুধাদিত্য যোগ মানে সে সরকারি চাকরি করে যাবে। একদম বাজে ধারণা। তার কারণ আমাদের লগ্ন থেকে আমাদের 12টা ঘর, তার মানে আমাদের 12খানাই ভাব। লগ্নকে যদি আমরা 1 ধরি, তার আগের ঘরটা মানে শেষ ঘরটা হবে 12 নম্বর ভাব। তার মানে এই যে 12টা ভাব, তার মানে তোমার 12টা ভাবের অঙ্গ কি, তার মানে তার ষষ্ঠ আর তার দ্বাদশ বা তার দশম যদি ঠিকঠাক থাকে, তার মানে তুমি সরকারিতে যাচ্ছ। তোমার 10-এর সাথে 6-এর কোনো কানেকশন নেই, কিন্তু 12-এর সাথে 6-এর খুব কানেকশন। আমি তখন কি বলবো? আমি বলবো তুমি কিন্তু গভর্নমেন্টে যাবে না, তুমি কিন্তু প্রাইভেটে যাবে। কেমন? 6-এর সাথে দ্বাদশের কানেকশন তো হলো, কিন্তু লগ্নের যদি কানেকশন ঘটে, তাহলে তুমি চাকরি করতে করতে বিদেশে চলে যাও। এবার তোমার যদি 6 দ্বাদশ, ওই যে বললাম 6-10 আর লগ্ন, 6-এর সাথে দশম মানে ষষ্ঠপতির সাথে দশমপতি কানেক্টেড কি যদি হয়, তাহলে গভর্নমেন্ট সার্ভিস হলো। ষষ্ঠপতির সাথে দশমপতির কোনো কানেকশন নেই, কিন্তু দ্বাদশপতির কানেকশন, বিদেশ হয়ে গেল, বিদেশের দিকে চলে যাও। বিদেশে বসবাস হবে কিনা, 6-10 লগ্ন। এবার তুমি বিদেশে গিয়ে ফিরে আসবে কিনা, 6-10-12 লগ্ন আর 8। যেই অষ্টমপতি তোমার ওই 6 আর 12-এর মধ্যে কানেক্টেড হয়ে গেল, তুমি বিদেশে গিয়েও বেশিক্ষণ থাকতে পারবে না, তোমাকে 3 বছর 2 বছর বাড়ি ফিরতে হবে। তুমি হয়তো ভাবছো যে না, আমি একটা বিদেশে বাড়ি করতে পারলাম না কেন, বিদেশে গেলাম, কারণ তোমার 8 পারমিশন দিল না। 8 মানে নেটিভ ল্যান্ড, মানে যেখানে মানে জন্ম তোমার হয়েছে। তাহলে তোমাকে বারংবার 8 যখন কানেক্টেড, তার মানে তোমার যতই তুমি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা করে আসো না কেন, তোমাকে ব্যাক টু কলকাতা, তোমাকে বাড়ি ফিরতেই হবে। তো এই কানেকশানগুলো আজকে আমাদেরকে উচিত হচ্ছে মানুষগুলোকে এগুলোকে বুঝিয়ে দেওয়া যে দেখুন, আপনি বারংবার যার ফিরে আসুন, আপনি থাকার প্ল্যানিং করবেন না। যখন আপনি থাকার প্ল্যানিং করতে যাবেন, আপনার সাথে উল্টোপাল্টা হবে, আপনি তখন প্রবলেমে পড়ে যাবেন। আর তখন ভাববেন যে আপনার মনে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক আছে, সাড়ে সাথী আছে। না, তার কারণ আপনার অষ্টমপতি পারমিশনই দিচ্ছে না আপনি বাড়ি থেকে বেশিক্ষণ বাইরে থাকবেন। অলরেডি আছে। দেখো, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মহিলাদের আমি বলেছি, বাড়ির মহিলা আমার চ্যানেলে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা আপনি তো সবার সম্বন্ধে বলে যান, কিন্তু রাশিফলে কিন্তু কই বাড়ির মহিলাদের সম্পর্কে তো কিছু বলেন না যারা রান্না করে। তো আমি তাদেরকে বললাম যে দেখে নিন, যদি আপনার মধ্যে শিক্ষা থাকে, বাড়িতে তো মোটামুটি সবাই 9টা-10টার মধ্যে বেরিয়ে যায়, বাড়িতে ফাঁকা। তাহলে আপনি সেই সময় শেয়ার মার্কেটটা খুলে বসে পড়ুন। যদি আপনার শেয়ার মার্কেটের নলেজ থাকে, আপনার যদি শনি আর রাহু যদি আপনার জন্মছকে পারমিশন দিচ্ছে যে হ্যাঁ আপনি শেয়ার মার্কেটে উন্নতি করতে পারবেন, তাহলে শেয়ার মার্কেটে পড়াশোনা করে আপনি ওই 3:30 পর্যন্ত শেয়ার মার্কেটটা খুলে বসে তখন ওখানে ইনভেস্টমেন্ট আরম্ভ করুন। আপনি কালকে আপনার বড়ের থেকে বড়লোক হয়ে যাবেন। তার মানে আমি একটা কথা মহিলাদের ক্ষেত্রে আপনি খুব সুন্দর কথা বললেন, কিন্তু এই যে 26,000 ছাত্রছাত্রী তাদের বা যারা শিক্ষক তারা চাকরি হারালেন, তার মানে এটা তাদের পুষ্টিতেই ছিল বা তাদের জন্মছকেই ছিল। হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ আমারও কিছু ক্লায়েন্টের চাকরি হারিয়েছে। তারা এসে আমাকে যখন বললো যে দাদা আপনি বলে দিয়েছিলেন যে এপ্রিলের পরে একটা বড় সমস্যা আসছে, কিন্তু সমস্যাটা এরকম সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, তো সেগুলো সবই এখন তারা যদি বলে যে না দাদা এখন তাহলে আমি বাঁচবো কি করে, নিশ্চয়ই এর উপায় আছে। উপায় তো তোমার আছে, ভগবান তোমার একটা সেকেন্ড দরজা তোমার জন্য খুলে রাখবেই। এবার সেই সেকেন্ড দরজাটা তোমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। আমি ধরে নিলাম তোমরা এই 26,000 আর ছাত্রছাত্রী আর চাকরি পাবে না, তাহলে কি তারা খেতে পাবে না? যারা স্কুলে চাকরি করে না তারা কি খেতে পায়নি? তারা কি না খেয়ে রয়েছে? তারা কি বেঁচে নেই? তার মানে তোমাকে একটা লাইন আপ তোমাকে তৈরি করতে হবে যে এবার আমি কোন দিক থেকে এবার আমি এগোবো। এবার আমি ধরে নিলাম আমি আর চাকরি পাচ্ছি না, হয়ে গেল, ছেড়ে দিলাম। তার মানে কোচিং সেন্টার খুলি। আমার মধ্যে যদি আমার পঞ্চমপতি যদি বৃহস্পতির সাথে কানেক্টেড থাকে, বা আমার তিথি যদি খুব ভালো হয়, আমার পঞ্চম, একাদশ আর দ্বিতীয় যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে আমি একটা কোচিং সেন্টার খুলবো।
বুঝতে পারলাম। আমি আস্তে আস্তে প্রাইভেটে চলে যাব, আমার 6 আর যেটা আমি বললাম 6 আর 12, তা এখন তো তোমার যদি বিএড করাই আছে, তো তুমি আজকে ডিপিএসে চাকরি পেতে পারো, তুমি আজকে কোনো একটা নন গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন তুমি চাকরি করে নিতে পারো। দরজা তো খোলাই রয়েছে। সরকারি চাকরি যে তোমার জীবন বাঁচাবে তা তো নয়। আমি আর তুমি কনসে সরকারি চাকরি করি, আমরা কি বেঁচে নেই? আমরা কি গাড়ি ঘোড়া চড়ছি না? তুমি কি একটা ভালো জায়গায় নেই ছিলে? তো সেখান থেকে বেরিয়ে না তুমি আজকে এই প্ল্যাটফর্মটার কথা ভাবছো। কেন ভাবছো না? তুমিও একটা নতুন করে শুরু করছো, আজকে তোমার একটা প্রথম পডকাস্ট, তার মানে তোমার তো একটা জার্নি শুরু করতে হচ্ছে। হবে কি হবে না, দাঁড়াবে কি দাঁড়াবে না, এটা অনেক পরের কথা, কিন্তু আগে তো পার্মানেন্ট বলে কিছু নেই, টেম্পোরারি না। ব্যাপারটা হচ্ছে দেখো, শিখতে হবে, শিখতে 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 তোমাকে আলটিমেট জায়গায় তোমাকে যেতে হবে। 7.5 নিয়ে অনেকে ভয় পায়। শনি যখনই চন্দ্রের কাছে চলে আসলো, যা আমার মনে হয় সব শেষ হয়ে গেল। আরে শনি তোমার বাড়িতে এসে অ্যাকসেপ্ট ইট, আমি তোমার বাড়িতে এসেছি মানে তাড়িয়ে দেবে? তা তো হতে পারে না। কিন্তু এই বছরটা তো বলছে 7.5 মানে মারাত্মক প্রভাব, এবং কিছু রাশির ক্ষেত্রে সেটা ভয়ানক, তারা অলস হয়ে যাবে, তারা বসে থাকবে, কাজ করতে পারবে না, এগুলো কি তাহলে? এটা বেসিক্যালি দেখবে যারা অলস তাদের ক্ষেত্রে শনি মঙ্গল রাহু কেতু কেউ কোনো কাজ করে না, তারা মেন্টালি তারা অলস, তাদের মানসিকতাই তাদের অলসতা। তার মানে তাদের মধ্যে কোনো আপলিফটমেন্টের ক্ষমতা নেই। তোমাকে তো বাড়াতে হবে। দেখো, তোমার ওয়ার্ড্রপ ভর্তি শাড়ি রয়েছে, কিন্তু তুমি সেই শাড়ি পরো না। তোমাকে তোমার হাজব্যান্ড সাজার জিনিস দিয়েছে, কিন্তু তুমি সেগুলো সাজবে না, তুমি সব রেখে দেবে, তুমি নর্মাল লাইফ লিড করে যাবে, ক্যাজুয়াল লাইফ লিড করে যাবে, তা তো হবে না। তাহলে তোমাকে সেগুলো ব্যবহার করতে উদ্যোগী হতে হবে। তো তা আমাদেরকেও সেই উদ্যোগী হতে হয়। যতক্ষণ আমরা উদ্যোগী হব ততক্ষণ কিছু হয় না। আর জ্যোতিষশাস্ত্রের আমি লাস্ট যেটা কথা বলেছিলাম, যে একটাই প্যারামিটার, শুধু জন্মছক দেখলে হবে না, শুধু তিথি দেখলে হবে না। তোমার জন্মছক ভালো, তিথি ভালো, তোমার বাস্তু ভালো না, তুমি শেষ। একটা কথা আমাকে বলো, যে জ্যোতিষে কি ভাগ্য বদলানো যায়? কোনোদিন না। আমি তো কোনোদিন দেখিনি যে মানুষ জ্যোতিষের দিয়ে ভাগ্য বদলাতে পেরেছে। দেখো, অ্যাস্ট্রোলজি তোমাকে কি বলছে, যে অ্যাস্ট্রোলজি একটা গণনা, তুমি কি হবে, অর্থাৎ তুমি ব্যবসা, ওই প্রথমে যেটা বললাম, তুমি ব্যবসা করবে নাকি চাকরি করবে। এবার সেই ব্যবসার মধ্যে তুমি স্ট্রাগল করবে কি করবে না সেটা আমি তোমায় বলে দিতে পারবো, কিন্তু স্ট্রাগলটা কতক্ষণ করবে সেটা তোমার উপর। কারণ তুমি যদি নিজেকে আপডেট করতে না চাও, তাহলে তোমাকে স্ট্রাগল করতেই হবে। ওই যে প্রথমে বললাম, তোমার ভুলগুলো কি, ভুলগুলোকে শিখতে হবে। কারণ আজকে আমার কুম্ভ রাশি ধরো হতে পারে, আমার আজকে মীন রাশি হতে পারে। তো এখন ধরো যাদের মীন রাশি, তাদের শনি তো এখন মীন রাশিতে বসে রয়েছে, তাহলে তারা কি ভাববে যে আমার 7.5 জন্য আমার সব চলে যাচ্ছে? না, তার মানে এইগুলোই হচ্ছে আমাদের ভুল ধারণা। আমাদেরকে ভয় পাওয়ানো হয় কেন? তার কারণ আমাদের কাছে একটা টুল আছে। কি টুল আছে? শনি নামক একটা ভয় আছে, মঙ্গল নামক একটা ভয় আছে। এই ভয়গুলো আমরা দেখিয়ে 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 মানুষকে কি করি, মানুষকে আমরা আসল জায়গা থেকে সরিয়ে দিই, এবং মানুষকে আমরা বিশ্বাস করতে শেখাই যে না, এই শনি মঙ্গল রাহু কেতুই এরা তোমার ভাগ্য নির্ধারণ করছে, তুমি নাও। তার মানে এটাই আমরা ভুল জানি। আমরা যদি সেই মানুষটাকে বলতাম যে না, শনি রাহু কেউ না, শনি রাহু হচ্ছে তোমার দিক নির্ণয়ের একটা জায়গা, সে তোমাকে কোন ডিরেকশন দেখাচ্ছে, কোন ডোমেন দেখাচ্ছে, তোমাকে সেই ডোমেনে গিয়ে হাজির হতে হবে। এবার তুমি যদি ভাবো শনি আমাকে সব শেষ করে দিচ্ছে, তখনই আমাদের সমস্যাগুলো তৈরি হয়। বেসিক্যালি আমাদের তো দোষে, আমরা যখনই অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, অ্যাস্ট্রোলজাররা বলে তোমার 7.5 রয়েছে, কালসর্প রয়েছে, মাঙ্গলিক আছে, আরও কেউ বলেন পুনর্পু দোষ আছেন, কেউ বলেন আরও অনেক রকমের দোষ আছেন। অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে কোনো দোষ হয় না, আমাদের শাস্ত্রে কতগুলো যোগ তৈরি হয়। যেমন রবি বৃহস্পতির সাথে যদি বসেন, তাহলে অধিগুরু যোগ তৈরি হয়। বৃহস্পতি শুক্র যদি বসে, তাহলে অধিগুরু যোগ তৈরি হয়। শনি বৃহস্পতির সাথে যদি বসেন, তাহলে গুরু শৈরী যোগ হয়। আজকে বৃহস্পতি আর চন্দ্র যদি আমার সাথে বসে, কোনো একটা জায়গায় বসে, তাহলে জীব যোগ তৈরি হয়। আজকে যদি রবি আর মঙ্গল, যদি ফায়ারি, যদি কোনো অগ্নিতত্ত্বে রবি মঙ্গল কানেক্টেড, যদি কোনো পৃথ্বীতত্ত্বে রবি মঙ্গল কানেক্টেড, যদি কোনো বায়ুতত্ত্বে রবি মঙ্গল কানেক্টেড, তাহলে আমরা সেখানে বলবো অঙ্গারক যোগ। এবার অঙ্গারক যোগ মানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেল তা নয়, তার মানে অঙ্গারক, তার মানে তুমিও এমন কিছু করতে পারো লাইফে যেটা অঙ্গার এনে দিতে পারে। তো এইটা তো একটা ফ্যাক্ট। তো এই ফ্যাক্টটাকে আমাদেরকে বিলিভ করতে হবে, এবং তার জন্য প্রপার অ্যানালাইসিসটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। দেখো, আমরা অনেক সময় দেখি একজন আমাদের কাছে এসছেন, তার চার্ট সত্যি ভালো, ডেফিনিট ভালো, সেই চার্ট ওয়াইজ সে কিন্তু জীবনে অনেক সাকসেস পেয়েছে, বাট আজকে তার হয়তো খুব খারাপ। আজকে দেখো, আমার হাতে যখনই পয়সা পাবো, আমি একটা বড় বাড়িতে চলে গেলাম। এবার সেই বাড়িতে যখনই আমি ঢুকছি, সেই বাড়িতে ঢোকার পরে আমার হয়তো বাড়ির ডিরেকশন ওয়াইজ আমি খারাপ পেতে আরম্ভ করলাম। তার কারণ আমি আমার যে ডিরেকশানে জন্ম, আমি তার উল্টো ডিরেকশানে গিয়ে হাজির হলাম। আজকে আমাদের যে 27টা নক্ষত্র আছে, আমাদের 27টা নক্ষত্রের দিক আছে, মানে কোন নক্ষত্রের কোন দিক। আজকে ধরো তোমার যদি কৃত্তিকা নক্ষত্র হয়, তার মানে তোমার নর্থের দিক তোমার জন্য বেস্ট। তুমি যত নর্থের দিকে চলে যাবে, তুমি যত নর্থকে কানেক্ট করবে, তোমার জন্য তত আপলিফটমেন্ট। কারণ নর্থ ডিরেকশন তোমার জন্য বেস্ট ডিরেকশন। তো এরকম 27টা নক্ষত্রের প্রচুর প্রচুর ডিরেকশন রয়েছে।
তোমার যদি ভিউয়ার্সদের মনে হয় যে না আগামী প্রোগ্রামে আমাদের এগুলো প্রয়োজন, যে নক্ষত্রের ডিরেকশন নিয়ে আমরা একটু কাজ করব, যে দাদা কৃত্তিকার কোন মানে কোন ডিরেকশন হতে পারে, মঘার কি ডিরেকশন হবে, এটা বিস্তারিত আলোচনা। হ্যাঁ আজকে সাতী নক্ষত্রের একটা ডিরেকশন হবে, শতভিষার একটা ডিরেকশন হবে, আদ্রা নক্ষত্রের একটা ডিরেকশন হবে। আজকে ধরো চন্দ্রের 3টে নক্ষত্র, আজকে রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, তো 3 নক্ষত্রের 3টে ডিরেকশন। এবার হস্তা যেদিকে যাচ্ছে, শ্রবণাও যদি সেদিকে যায়, আবার যদি রোহিণীও যদি সেদিকে যায়, তাহলে তো আমার ডিরেকশনটা আমার ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাকে ডিরেকশনটা আমাকে মেনটেন করতে হবে। তো এবং বাস্তু ওয়াইজও সেই মেনটেনেন্সটা আমার দরকার, নইলে আমি আমার দুর্ভাগ্যের জায়গায় গিয়ে বসলাম। যখনই আমি সেটা কানেক্ট করলাম, আমি ছিলাম করোড়পতি, হলাম আমি কোথায় হাজারপতি। তো এই ডমিনেশনটা আমাদের কিন্তু বাস্তু করে। কেন? বাস্তু হচ্ছে আমাদের এনার্জি। তুমি কোন এনার্জিতে থাকছো। তোমার দেখা গেল ম্যাক্সিমাম প্ল্যানেট, তোমার ম্যাসিভ প্ল্যানেট হয়তো বায়ুতত্ত্বে বসে রয়েছে, কিন্তু তুমি গ্রাউন্ড ফ্লোরে থাকো, তো তুমি উন্নতিটা কিভাবে পাবে? হতে তো পারে না, কারণ তোমার তো বায়ুতত্ত্বে সব বসে রয়েছে। তাহলে তোমার থাকতে হবে কোথাতে? তোমার থাকতে হবে 8 তলার উপর থেকে, 9 তলা, 10 তলা, 12 তলা, 13 তলা, যত উপরে তুমি থাকবে তোমার ফিচার্স তোমার খুলতে আরম্ভ করবে। মাথা ঘুরে যাচ্ছে, মানে এত কিছু মেনটেন। ডেফিনেটলি। তার কারণ দেখো, এবার তোমার যদি এই যে কি বললাম, 1 চরণ যদি তোমার হয়, 2 চরণ যদি হয়, 3 চরণ, 4 চরণ, তা 4 চরণের লোককে তুমি যদি মাটিতে রেখে দাও, সে তো কোনোদিনই উপরে উঠবে না। সে তো তার জীবনে স্ট্রাগল আর স্ট্রাগল আর স্ট্রাগল। আমি বললাম না, একজন টোটোওয়ালা, তার হয়তো আগামী দিনে সে হয়তো একটা টোটো কোম্পানির মালিক হতে পারেন, কিন্তু সে হয়তো সারা জীবন টোটোটাই চালিয়ে গেল, তার কারণ তার বায়ুতত্ত্বে সব থাকা সত্ত্বেও সে গ্রাউন্ড ফ্লোরে বসে রয়েছে। বোঝাতে পারলাম? এইভাবে আমাদেরকে অনেকগুলো কানেকশান দিতে হয়। আর কানেকশানের মধ্যে তোমাকে আমি যেটা আগেও বলেছি, সমস্ত কিছু এরপরেও দশা আছে। তুমি আজকে পডকাস্ট কেন করছো? এতদিন তুমি খবর পড়তে, আজকে হঠাৎ করে তুমি পডকাস্টে চলে আসলে কেন? তোমার দশা। তার মানে তোমার দশাটা এমন এসছে যে তোমার মানসিক দশা চেঞ্জ হয়েছে, যার জন্য তুমি তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ একটা ব্যাপার নাড়াচাড়া দিয়েছে। তুমি ভাবলে না, আমি আর পরের ছেলে মানুষ করবো না, এবার আমি নিজের ছেলে মানুষ করব। সেই সাহসটা তুমি দেখাতে আরম্ভ করলে। কেন? দশা তোমাকে পারমিট করলো। তাই এই যে সফল হবো, সেটাও কি আমার ভাগ্যেই বলা আছে, বা হ্যাঁ পুষ্টিতেই বলা? অবশ্যই। তার কারণ এবার তো শুধু দশা তোমাকে আজকে এই জায়গায় এনে বসালো, কিন্তু দশার সাথে প্রত্যন্তর দশা, তাহলে দশা থাকে, অন্তর্দশা থাকে, প্রত্যন্তর দশা থাকে, প্রাণদশা থাকবে, সূক্ষ্ম দশা থাকবে, 5টা তার আন্ডারে চলতে থাকবে। তাহলে দশার আন্ডারে আরও 4টে অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা চলতে থাকে। তাহলে তুমি এই যে প্রাণদশা, সূক্ষ্ম দশাগুলো পার করতে করতে কোথায় গিয়ে যাবে? আলটিমেটলি তুমি কি পডকাস্টের একটা বড় জায়গায় পৌঁছে যাবে, নাকি আরও এই দশা যতক্ষণ চলবে ততক্ষণ তোমাকে স্ট্রাগল করতে হবে? আমাদেরকে সেটাই, হয়তো এই দশা তোমাকে পডকাস্টে এসে বসালো, তার পরের দশা তোমাকে পডকাস্টে আরও উঁচুতে নিয়ে যাবে। আমি বেশিরভাগ মানুষের জীবনে আমি বলছি, টাকা পয়সাটা দরকারি। তো অনেকেই বলে যে শনি ভাগ্যে বসে আছে, তাই টাকা পয়সা হচ্ছে না। তো টাকা পয়সা পেতে গেলে এগুলো, এই এখন যেগুলো চলে না পডকাস্টে, আমি দেখছিলাম এই প্রফেশনে আসার আগে আমার মনে হয়, এখন দেখবে একটা জিনিস আমি দেখছি, আমার কাছে যারা আসেন তারা দেখে বুড়ো আঙুলটায় একটা পড়ে, আংটি পরে নেয়। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি কেন এই আংটিটা পরেছেন? অনেকে পাইরাইট পরে নেয়, দুমদাম পাইরাইট পরে নেয়। তুমি কি জানো, পাইরাইট যদি তুমি পড়ো, তোমার যদি সাইনাটাইটিস থাকে, তুমি যে ডান হাতে পাইরাইট পড়ো, তাহলে তোমার নাক দিয়ে ব্লিডিং হতে আরম্ভ করবে। তুমি জানবেই না তোমার কেন ব্লিডিং হচ্ছে, কারণ তোমার শরীরকে প্রচণ্ড গরম করে দেবে। এই বিষয়গুলো একটা দরকার। এই যে আজকে বাঁ হাতে তুমি যে একটা বুড়ো আঙুলটা কি? বুড়ো আঙুলটা হচ্ছে আমার দেহের ভারসাম্যকে বজায় রাখে। একদম তুমি আঙুলটা কেটে দাও, তুমি শেষ। একলব্যের কোন হাতটা চাওয়া হয়েছিল, কোন আঙুলটা চাওয়া হয়েছিল? কেন? তার মানে এটা সব থেকে দামি আঙুল। এটা আমাদের কিসের? এটা আমার থাম ইমপ্রেশন দিয়ে, এটাই আমাদের পরিচয় পর্ব। তাহলে তাকে যদি আমি বেঁধে দিই, তাহলে আমার পরিচয়টা তো বাধা পড়ে গেল। আজকে কেন এই ম্যাল প্র্যাকটিসগুলো কেন হচ্ছে জানো? তার কারণ হচ্ছে, তোমার যখনই পয়সার অভাব হবে, তখনই তুমি একজন জ্যোতিষীর কাছে যাবে। আজকে সবাই রিলস দেখে আজকে তো আমি জ্যোতিষী, কই আমার হাতে তো নেই একটা রিং, আমার কি পয়সার দরকার নেই? আমারও তো পয়সার দরকার আছে। তার মানে আমি ভুল কি বার্তা দিচ্ছি, এই বার্তাটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সবার আগে জানার দরকার নিজেকে, আমি কতটা জানি। আমি যদি ভুল জানি তো আমি ডেলিভার করব ভুল, আমি যদি ঠিক জানি তো আমি ভালোটাই ডেলিভার করব। আজকে যারা আমার কাছে আসে, অনেকে আসে দাদা খেলার জন্য, অনেকে আসে দাদা স্পোর্টস, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তো আমি তাদের প্রশ্ন করি, তুমি ক্রিকেট খেলে কোথায় যাবে? কারণ বাংলার লবিকে তো কাজ করানো হয় না, মহারাষ্ট্রের লবিকে বেশি কাজ করা হয়, সাউথ ইন্ডিয়ার লবি তো বেশি কাজ করে। তাহলে তোমাকে কোন জায়গায়, তুমি কোন ডোমেনে গিয়ে কাজ করবে? সৌরভ গাঙ্গুলির পরে আরেকটা বাঙালি দেখাও তুমি ভালো করে খেলতে পেরেছে? নেই তো। ঋদ্ধিমান সাহাকে কিছুক্ষণ দেখানো হলো, তারপর কোথায় ঋদ্ধিমান সাহা? আর তো নেই। তার মানে লবি একটা বড় কাজ। তার মানে আমি বর্তমান সোশিও সিস্টেমে দাঁড়িয়ে আমি কি চয়েস করব? তাহলে আমি তখন বলি, তাহলে তুমি এইসব ভারতবর্ষ বাদ দাও, ন্যাশনাল খেলবো, রঞ্জি খেলবো বাদ দাও, এমন কিছু খেলো যাতে আইপিএলটা ক্লিক করতে পারো। কারণ আইপিএল থেকে প্রচুর টাকা আসে। আজকে বাঙালি প্রচুর আইপিএল খেলছে,
তাহলে সেটা একটা সুযোগ। তা আমাকে বর্তমান ইকো সোশিও সিস্টেম দেখে আমাকে আমার ক্লায়েন্টকে বিচার করতে হবে। এটা যতক্ষণ না আমি করবো ততক্ষণ আমি আমার জায়গা আসবো না। এর সাথে কি কি ইম্পর্টেন্ট, শুধু বাস্তু দেখলে হবে না। তোমার বাস্তু ভালো, তোমার জন্মছক ভালো, কিন্তু তোমার নিউমোলজি খারাপ, তুমি পড়ে গেলে। তোমার সংখ্যাতত্ত্ব ভালো, তোমার জন্মছক ভালো, কিন্তু তোমার বাস্তু খারাপ, তুমি পড়ে গেলে। তুমি তোমার সাকসেসকে ধরে রাখতে পারলে না। তোমার বাস্তু ভালো, তোমার সংখ্যাতত্ত্ব ভালো, কিন্তু তোমার জন্মছক খারাপ। তার মানে প্রত্যেকের সাথে আমরা ওই বলতাম না, একে অপরের সাথে কানেক্টেড, মানে একটা পারস্পরিক একটা সমানুপাতিক সম্পর্ক যুক্ত, এর মধ্যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্ক নেই। এবার ব্যস্তানুপাতিক যখনই হবে তখনই আমাদের কেরিয়ারে ডাউনফল দেখতে পারবো আমরা। তো আমাদের এই জায়গাগুলোকে সবার আগে দরকার। আর আমাদের জন্মছকে যেটা দেওয়া হয়েছে ভাব, তোমার লগ্ন ভাব কি বলবে, তোমার 2, যেমন তুমি এইমাত্র বললে না যে দাদা পয়সাটা খুব দরকার, তাহলে তোমার 2 কেমন, তোমার তার সাথে সাথে 11 কেমন। তাহলে 2 আর 11 তখনই ভালো হবে যখন তোমার 5, 7 আর 10 ভালো হবে। তাহলে 5, 7, 10কে গুরুত্ব দিলে পরে আমি 2 আর 11-র কানেকশন পেলাম। আমি যদি খুব শর্টে জানতে চাই, সাধারণ যারা একেবারেই জ্যোতিষ বোঝে না, কোন কোন মানে দিনে জন্মালে, মানে ডেট, জন্ম তারিখ কি কি হলে ভালো, কোন তারিখ? সব তারিখে তুমি 1 তারিখেও ভালো মানুষকে পাবে, তুমি 2 তারিখেও ভালো মানুষকে পাবে, 3 তারিখ, 1 থেকে 9-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাতেই কোনো না কোনো তুমি বড় বড় সুপারস্টারকে পাবে। কেন পাবে? সবাই 6-তেও তুমি ভালো ভালো বড় বড় সুপারস্টার পাবে, 1-এ তুমি বড় বড় একে তুমি তো রতন টাটাকেই তুমি পেয়ে যাচ্ছ, 1-এ তুমি এই যে এখন কে জানো আমাদের এই ইয়ে করে টুইটারের মালিক নতুন হলেন, ও আচ্ছা, আমিও নামটা ভুলে গেলাম। তো যাই হোক, 1 সংখ্যার আন্ডারে তুমি অনেককেই পেয়ে যাবে, 2 সংখ্যার আন্ডারে। আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে আরেকদিন, কারণ আজকে আমি কনসেন্ট্রেশন অনেকদিন। হ্যাঁ, এলন মাস্ক। তো তুমি এই সব নাম্বারে 2 কি তুমি পাবে না? 2 তো তুমি হর্ষদ মেহতা 2, হর্ষদ মেহতা যে নাকি স্ক্যাম করে এত বড় জায়গায় চলে গেল, সে তো নাম্বার 2। তাহলে নাম্বার 2-তেও তো বড় জায়গায় তুমি অ্যাচিভ করতে পারো। নাম্বার 7-এ কে? ধোনি। তো তুমি তো সব জায়গায় কেন তাকে মিস্টার মানে আনএক্সপেক্টেড বলা হয়? নাম্বার 7 না। খারাপ নম্বর বলে কিছু হয়? আমি কিভাবে পরিচালিত করছি আমার নাম্বারকে, সেটা তো আমার 28-তে জন্ম, ধরো 2 and 8-এর ফিগার আমি পেলাম, 2 মানে চন্দ্র, 8 মানে শনি, তার মানে একটা কনফ্লিক্টিং একটা নাম্বারে আমি জন্ম হলাম। কিন্তু 28 তারিখে জন্মেছে বিদ্যাসাগর, তো তিনি তো আজকে বড় লোক হয়, তিনি তো আজকে আমাদের বর্ণ পরিচয়ের একজন স্রষ্টা, তিনি কে করে আজকে তিনি এত বড় জায়গায় চলে গেলেন। তার মানে আমি আমার নাম্বারকে কিভাবে ক্যারি করব, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটাই জ্যোতিষী। আজকে আমার কাছে যারা আসেন, আমি তাদেরকে বলি যে তোমার দ্বারা হবে না, এটা তো হতে পারে না, তোমার দ্বারা হবে। কিভাবে হবে? আমরা সেই ছোটবেলায় পড়তাম, বা আমরা যখন সাংবাদিকতা পড়েছি, তুমি আর আমি যখন সাংবাদিকতা করতাম, তো আমরা কি পড়েছি? 5W1H, কে করিল, কি করিল, কখন করিল, কোথায় করিল, কিভাবে করিল। তার মানে 5W1Hটা খুব ইম্পর্টেন্ট। তা আমরা যদি আমার জীবনে প্রশ্ন করি যে আমি আজকে যে কাজটা করছি কেন করছি, কিসের জন্য করছি, কিভাবে করছি, কখন করছি, কোথায় করছি, এটা যদি আমি জানতে পারি, তাহলে দেখবে আমি কিন্তু জীবনের টপমোস্ট জায়গায় পৌঁছে যাব। আর তুমি যদি বলো যে সমস্যা কার জীবনে আসেনি, লতা মঙ্গেশকরের জীবনে সমস্যা এসছে, রতন টাটার জীবনেও সমস্যা এসছে। রতন টাটা যখন ফোর্ডে গিয়েছিলেন, ফোর্ড কোম্পানি তাকে তাড়িয়ে দিয়েছিল, আজকে তিনি ফোর্ড কোম্পানিকে পুরো কিনে নিয়েছেন। তার মানে এই ব্যাপারগুলোকে তো অনেক, রতন টাটা হতে পারবে না, আমার রতন টাটা না হতে পারি, কিন্তু তার মানসিকতাকে টানতে পারি। আজকে আমি হেরে যাবো কেন? দেখো, একটা জায়গা বলো তো, গ্রহ নক্ষত্র আমাকে শেষ করে দেবে, এটা কি হতে পারে? আমার চেষ্টার কি কোনো দাম নেই? ইন্দিরা গান্ধী বলে গেছিলেন যে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না, ইন্দিরা গান্ধী বলে গেছিলেন। তো সেটা তো সত্যি কথা। মারাদোনা কি বলেছেন? অনুশীলন নিজে। তা অনুশীলনটা তো করতে জানতে হবে। আমি অনুশীলনই করলাম না, আমি শুধু বলে গেলাম আমার গ্রহ খারাপ করে গেল। পথ কি সেটা আমাকে বলে দেবে আমার জ্যোতিষ বা আমার ভাগ্য। ডেফিনেটলি। আরেকটা কথা, দেখো, সস্তায় বড়লোক হওয়া যায় না, তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আজকে আমাকে অনেকে এসে বলে দাদা টোটকা, আমি তো টোটকা আমার চ্যানেলেও আমি টোটকা বলিনি, আমি কোথাও টোটকা বলি না। তার কারণ তুমি সারা বছর পড়াশোনা করবে না, তুমি দই খেয়ে মানে পরীক্ষা দিতে চলে গেলে, তুমি একটা মাথায় একটা দইয়ের ফোঁটা দিয়ে চলে গেলে, তুমি পরীক্ষায় পাশ করে গেলে, এ তো হতে পারে না। ফিজিক্স নিয়ে তুমি যদি পোস্টডক করতে চাও, তোমাকে 18 ঘন্টা পড়াশোনা করতে হবে। এটা ইটস নট আ ম্যাটার অফ জোক না। কিন্তু যদি আমার ইচ্ছেই না করে, এরকমও তো হয় অনেক সময় যে ইচ্ছেই করছে না, পড়াশোনায় যে ইচ্ছেই আসছে। হ্যাঁ, তার কারণ দেখো, পঞ্চম ভাব যদি কারো খারাপ থাকে, কারো যদি সেকেন্ড হাউস খারাপ থাকে, 2 হচ্ছে আমার মানসিকতার জায়গা। লগ্নের 2 থেকে আমরা ব্রেনকে বিচার করি। তার মানে তোমার ব্রেন কেমন, তোমার চিন্তা ভাবনা কেমন। তাহলে যার যেমন চিন্তা ভাবনা, আমাকে তাকে সেরকমভাবে কনসাল্ট করতে হবে। যদি দেখি তার মধ্যে নেগেটিভিটি আছে, তাহলে সেই নেগেটিভিটিকে তাড়ানোর জন্য আমার কী করার দরকার। আমি মেডিটেশনে যাব, নাকি আমি যোগাতে যাব, নাকি আমি মন্ত্র চ্যান্টিংয়ে যাব? মন বসছে না, মা বাবারা জানতে চায় যে কি করবে তাহলে দেখো, এটা তো একটা প্রসেস। আমাকে সেই বাচ্চাটাকে জানতে হবে তার কোথায় কোথায় খামতি। আমি তো তাকে বলতে পারি না যে আপনার বাচ্চাটাকে আপনি এখানে, আমাকে তাকে নিয়ে 5টা সিটিং দিতে হবে। আগে আমি দেখবো যে বাচ্চাটা কোন জায়গায় টেম্পারামেন্ট লুজ করছে।
হ্যাঁ হতে পারে, আমার কাছে এরকম অটিজমের বাচ্চাও তো আসে, আমি তাদেরকে বলি যে না আপনি তাদেরকে তো মূল স্রোতে নিয়ে আসতে পারবেন না, কিন্তু তার মধ্যে ক্রিয়েটিভ পার্ট অনেক হাই। আজকে আমার কাছে এসে অনেকে বলে যে আমার তো একটা বাচ্চা অটিজমের রোগ, আমি কারোর বাড়ি যেতে পারি না। তার কারণ কি তার বাচ্চাটা খারাপ না? অটিজম মানে হচ্ছে যে তার চিন্তাভাবনা আমার থেকে 10 গুণ এগিয়ে, তাই আমি তাকে ধরতে পারছি না, তাই আমার তাকে মনে হচ্ছে সে যেন একটা পঙ্গু, কিন্তু না, আমি যেটা ভাবছি সে আমার থেকে 10 কদম এগিয়ে গিয়ে ভাবছে। তুমি একটা অটিজমের বাচ্চাকে আঁকতে দাও তো বিভৎস থেকে, সে একটা দারুণ একটা মডার্ন আর্ট তোমাকে তৈরি করে দেবে। তাকে কোনো ক্রিয়েটিভ পার্টে দিয়ে দাও, সে দারুণ করে দেবে। তাকে কোনো একটা খেলায় স্পোর্টসে দিয়ে দাও, দারুণ করে দেবে। তার মানে তোমাকে বুঝতে হবে তোমার টেম্পারামেন্ট। এবার জন্মছকের মধ্যে আমার কাছে তো অনেকে আসে, মানে অনেক খারাপ কথা যদি বলি আর কি, আমার কাছে অনেকে আসে। এখন সমকামিতার একটা ব্যাপার বেরোচ্ছে, শনি বুধের কম্বিনেশনই যখন আমরা পেয়ে যাই তখনই আমরা দেখি একটা মেয়ে হয় সমকামিতার দিকে চলে যাচ্ছে বা একটা ছেলে সমকামিতার দিকে চলে যাচ্ছে। তার মানে এটাও তো আমাদের কাছে একটা প্রবলেম, বিশাল প্রবলেম। মা বাবারা এসে যখন আমাদের কাছে কনসাল্ট করেন যে দাদা এটা তো আমরা মেনে নিতে পারছি না, আমি আমার পরিবারকে কি জবাব দেবো, কিন্তু এটাই কানেকশন, এটা কিছু করার নেই, এটাই হবে, এটাকেই মেনে নিতে হবে, এটাই ভবিতব্য, এটাকে মেনে নিতে হবে। যার জন্য আজকে সুপ্রিম কোর্ট পারমিশনও দিয়ে দিয়েছে যে না এটা অ্যালাউড। তাহলে মাঙ্গলিক কি? কিছুই না, বেকার একটা কথা, কারণ মঙ্গল কখনোই বিবাহকারক গ্রহ হতে পারে না। তুমি যে ঐশ্বর্য রায়ের মাঙ্গলিক ছিল, তার জন্য তাকে কলা গাছের সাথে বিয়ে দেওয়া হলো, আমরা দেখলাম বহু বছর আগে অবশ্য, কিন্তু দেখেছি। আবার গান্ধারীর ক্ষেত্রেও আমরা জানি যে তিনি মাঙ্গলিক ছিলেন। হ্যাঁ, তো তার জন্য আমার তো কথা হচ্ছে যে অভিষেক বচ্চনের তো বিয়ে শাদী এরকম করা হলো, তো কি অভিষেক বচ্চন কি ভালো রইলেন কি? আমার তো এখন যে আমরা রুমার শুনতে পাচ্ছি খুব তো খারাপ খারাপ রুমার। গান্ধারীর জীবনে তুমি যদি দেখতে পারো, তারা তিনি কি তার সন্তানদের রাখতে পারলেন না? তাহলে শুধু কি মাঙ্গলিক এখানে দোষ? না, মঙ্গল এখানে কোনোভাবেই দোষী নয়। দেখো আমাদের আমি কি বললাম, ভাব তোমার লগ্ন যেটা, তার 2, তার 7, তার 11 বিবাহকারক গ্রহ। এবার ধরে নাও তোমার হয়তো মেষ লগ্ন, তাহলে মেষের 2 বৃষ, মেষের 7 হচ্ছে তুলা, তাহলে বৃষর মালিককে শুক্র, তুলার মালিককে শুক্র, তাহলে তার একাদশ কুম্ভ, তাহলে কুম্ভের মালিককে শনি, তাহলে এখানে মঙ্গলের ভূমিকা কোথায়? তাহলে এখানে না, তাহলে যার মেষ লগ্ন, তুমি যদি তোমার কাছে সেই, তুমি যারা আজকে জ্যোতিষ জানো, তার তোমার কাছে যদি একটা ক্লায়েন্ট দেখাতে আসে, তার হয়তো মেষ লগ্ন, সে বললো দাদা দিদি আমার বিবাহটা একটু গুনে দিন, তখন তুমি কি মঙ্গলকে দেখবে? না, তুমি তার 2, 7, 11কে দেখবে। তাহলে 2-এর কারক গ্রহকে, 7-এর কারক গ্রহকে, একাদশের কারক গ্রহকে, তার মধ্যে যদি মঙ্গল পড়ে তাহলে সেই মঙ্গল হচ্ছে তোমার বিবাহ কারক গ্রহ। তাহলে এবার যদি আমি বৃষতে হিসেব করি, বৃষর যদি তোমার লগ্ন হয়, তাহলে বৃষর 2 মানে কি মিথুন, বৃষর 7 মানে বৃশ্চিক, আর বৃষর একাদশ মানে কে? বৃষর একাদশ মানে মীন। তার মানে দেখো কে হয়ে গেল, বুধ হয়ে গেল, মঙ্গল হয়ে গেল, বৃহস্পতি হয়ে গেল, আবার মেষের ক্ষেত্রে শুক্র শনি হয়ে গেলেন। তার মানে যখনই ভাব চেঞ্জ হচ্ছে তখন আমার জোন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যেই প্ল্যানেটটা মেষের ক্ষেত্রে দ্বিতীয়পতি, সেই প্ল্যানেটটা বৃষর ক্ষেত্রে সে আবার লগ্নপতি। তার মানে ভাবতে পারো, তার মানে জিনিসগুলো তো চেঞ্জ হচ্ছে, তার মানে আমার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। তাহলে কোন গ্রহ কি ক্যারেক্টার বা কী রোল প্লে করছে, এটা যতক্ষণ না তুমি জানবে ততক্ষণ আমিও তোমাকে সঠিক রোলে তোমাকে নিয়ে যেতে পারবো না। ছোট করে জানতে চাই, ডিভোর্স এত হচ্ছে কেন? মানে তাহলে কি ওই বিয়ের কিছু একটা সমস্যা হচ্ছে, রাশি নক্ষত্র, তা নাহলে ডিভোর্স বাড়ছে কেন? পুরোটাই জ্যোতিষীর দোষ। তার কারণ দেখো, আজকে আমার কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন, আমার খুব খারাপ লাগলো বিষয়টা শুনে। তিনি বললেন যে আমার ছেলে চাকরিটা চলে গেল আমার বৌমার জন্য। আমি বললাম মানেটা কি? বললো দেখুন আমার বৌমার তো আমি একজনকে দেখালাম, তিনি বললেন বাবা আপনার বৌমার তো অষ্টমে মঙ্গল, এ তো ঘোর মাঙ্গলিক। তার মানে তো আপনার সন্তানের জীবনে তো কোনোদিন আপনার সন্তান কোনোদিন জীবনে দাঁড়াতে পারবে না। সে ভদ্রমহিলার কথা আমি বলছি, ঠিক আছে? এটা আমি তোমাকে বলছি 2020 আগের ঘটনা। তো আমাকে তিনি দক্ষিণেশ্বরে, তখন আমি চেম্বার করি দক্ষিণেশ্বরে, তিনি তো আমাকে দেখাতে এসেছিলেন। আমি বললাম আপনার ছেলে এই মেয়েটাকে বিয়ে করলো বলে আপনার ছেলের চাকরিটা চলে গেল, তা আপনার ছেলে যদি আবার এই মেয়েটিকে বিয়ে করা অবস্থায় যদি কাল দিন যদি সে বিদেশে চলে যায় তাহলে আপনি কি বলবেন? বললো না দাদা ও তো এখন চাকরিটাই নেই। আমি বললাম আপনি একটু দাঁড়ান, দুর্গাপুজোর পর আপনার ছেলে কিন্তু ফ্লাই করবে এবং আবারও চাকরি পাবে, কারণ তার এই মুহূর্তে যা দশা অন্তর্দশা চলছে তার এখন স্টপ গ্যাপে চলে যাওয়ার কথা। মাঙ্গলিকের জন্য আজকে আমি মাঙ্গলিক বলে আমার বউয়ের চাকরি চলে যাবে, আমার বউয়ের মাঙ্গলিক বলে আমার চাকরি চলে যাবে, এটা তো হতে পারে না। আমার চাকরি চলে যেতে পারে একমাত্র আমার কারণে। আমি যদি মনে করি চাকরি করবো না তাহলে এক হতে পারে, আর যদি আমি কোনো পলিটিক্সের শিকার হই তাহলে আমি চাকরি চলে যেতে পারে। তার মানে সেখানে আমার কোনো ভুল ছিল। আমি অনেক সময় বলি যে আমার কাছে অনেক সময় ক্লায়েন্টরা এসে বলে যে দাদা আমার এখন কি করণীয়? আমি বলি যে মুখে পুরো জিপ করে দেবেন, তার কারণ এখন আপনি কোনো কথা বলবেন না। যেমন ওই বোয়া কালার যেমন কোনো শত্রুই আপনার এখন হয়তো দেখা গেল তার শনি হয়তো অষ্টমপতি, তাহলে অষ্টমপতির দশা কেতু অন্তর্দশায় চলছে। তাহলে আমি কি বলবো, এখন যদি আপনি কারোর সাথে বচসায় গেছেন আপনার চাকরিটা চলে যাবে। আপনি কিন্তু এখন ওই রিজার্ভ বেঞ্চে প্রথমে, তারপরে আস্তে আস্তে আপনি বাড়িতে। তার মানে এইটা হলো সমস্যা।
এখন আপনার উচিত কি, আপনার উপর প্রেশার আসবে, আপনি গুছিয়ে কাজটা করবেন, আপনার উপর যে যা দায়িত্ব দেবে সে দায়িত্বটা মুখ বুঝে পালন করবেন। যদি এটা করতে পারেন, আপনাকে যদি এখন কেউ খারাপ কথা বলেন, আপনি এখন মাথা নিচু করে বলেন একদম ঠিক, আমি এটাই। কারণ আপনার এখনো বলার সময় আসেনি যে সূর্য পূর্ব দিকেই ওঠে। এখন আপনাকে যদি বস বলে সূর্য পশ্চিম, হ্যাঁ, এখন আপনাকে যদি বস বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনাকে বলতে হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি এতদিন ভুল জানতাম। কারণ এখন আপনার সময় নয়। যখন আপনার কোর্টে বল আসবে, তখন আপনি শুরু করবেন আপনার বক্তব্য। তার জন্য আপনাকে আবার আমার কাছে আসতে হবে, সেটা আমি নির্ধারণ করে দেবো কোন দিন থেকে আপনি আবার বলা শুরু করবেন। তো এগুলো ইম্পর্টেন্ট একটা পার্ট। তার সাথে ধরো কালার ভীষণ একটা ম্যাটার করে। আজকে আমি অনেক সময় দেখি, তুমি দেখবে সাদা কালারের জুতো, যদি রাজনৈতিক দলের লোকেরা সাদা কালারের যদি জুতো পরে, তাহলে তাদের কিন্তু কেরিয়ারের গ্রাফ নষ্ট হয়, তুমি জানো? তার মানে কালার কিন্তু ম্যান্ডেটরি। তার কারণ হাওয়াই চটি পড়লেও সেখানে তো অবশ্যই হাওয়াই চটি পড়ছে মানে তুমি ত্যাগ দেখাচ্ছ। তুমি আজকে মোদিকে দেখে নাও, তুমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নাও, তুমি কাকে বাদ দেবে? মোদিজি নবরাত্রি দারুণভাবে পালন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা লাইফস্টাইল মেনটেন করেন। এবার দেখো অনেক কথা বলে জুতোর দাম 25,000 টাকা, 2 লক্ষ টাকা, তিনি সিএম, তার সম্পর্কে বলার অধিকার আমারই নেই। কিন্তু তিনি যা অবয়বটা রেখেছেন সেটা আমাকে দেখতে হবে, সেটা আই হ্যাভ টু ফলো। না, আমি জ্যোতিষ অনুযায়ী বলছি যে হাওয়াই চটি পরা বা সাদা রঙের হাওয়াই চটি, এটা কি জ্যোতিষশাস্ত্রে উন্নতির কিছু? এটা 100 বার উন্নতির তো বটেই। তার কারণ হচ্ছে আমি তোমাকে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে সালমান খানকে কোনোদিন দেখেছো ও ব্যাগি জামা কাপড় পরে রাস্তায় ঘুরতে? না। তুমি শাহরুখ খানকে দেখেছো টাই ফাই ছাড়া সে কোনোদিন কোনো ইয়েতে গেছে, কোনো কনফারেন্সে গেছে? কেন টাইট ফিট? তার কারণ তারা রাহুকে তারা অত্যন্ত ভালোবাসে। রাহুর যে বায়ু, সেই বায়ুকে তারা পাস করতে দেবে না। এই জন্য দেখবে যারা ঢিলা ঢালা জামা কাপড় পরে তাদের জীবনে উন্নতি নেই। যাদের ফ্যাশন না, ওটা ওভার সাইজ ফ্যাশন, কিন্তু এর করতে করতে না তুমি ওভার মানে নেগেটিভিটিকে তুমি আস্তে আস্তে অ্যাডপ্ট করছো। এই জন্য সুশান্ত সিং রাজপুত চলে গেলেন। তো তুমি এগুলো তো মেনটেন করতে হবে না। তুমি দেখো শাহরুখ খান আর সালমান খান যে রেটে আজকে বড়লোক হয়েছেন বা যে রেটে সাকসেস হয়েছেন, কই আর তো নেই। রতন টাটাকে কোনোদিন তুমি দেখেছো ঢিলা ঢালা জামা কাপড় পরে তিনি তার মিটিং অ্যাটেন্ড করতে? না তো। রাহুর সঙ্গে পয়সা কানেক্টেড। রাহু আর শনি ছাড়া তোমার জীবনে পয়সা আসবে না, রাহু আর শনি ছাড়া তোমার জীবনে কোনোদিন ফেম আসবে না। তো রাহুর দশা যদি চলে, তোমাকে অনেক ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তার কারণ রাহু মানে সিস্টেম, ইউ হ্যাভ টু ফলো দ্য সিস্টেম। না, আমরা তো জানি রাহু মানে আমরা জানি রাহু মানে খারাপ না। রাহু মানে হচ্ছে, দেখো রাহু কে? আমাদের জন্মছকে শনি মঙ্গল, শনি থেকে নিয়ে 7টা প্ল্যানেট, শনি থেকে নিয়ে চন্দ্র পর্যন্ত, রাহু কেতু বাদ দিয়ে, তাহলে দেখবে এরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। বাকি রাহু আর কেতু কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার দিকে ঘোরে। কেন? রাহু হলেন ঘড়ির বড় কাঁটা আর কেতু হলেন ঘড়ির ছোট কাঁটা, এই জন্য এরা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। এটা নিয়েও আমি আরেকদিন তোমাদেরকে বলবো। যারা রাহু খারাপ কি করে বুঝবে? তারা ঢোলা ঢালা জামা কাপড় পরবে। আমি তো যেমন চশমাটা পরেছি, কিন্তু আমার চশমায় যদি প্রচুর দাগ থাকে, তার মানে আমার ফিলোসফি আটকে গেল, তার মানে আমার দূরদৃষ্টিতাই নেই। দেখবে যারা চশমা বারে বারে মোছে, তার মানে তাদের দূরদর্শী খুব ভালো, তাদের দূরদর্শিতা অনেক ভালো। দেখবে অনেক বড় বড় পলিটিক্যাল পার্সনকে তুমি দেখবে তারা চশমা পরেন, তারা একটা বক্তব্য রাখতে রাখতে 5 মিনিট 10 মিনিট বাদে বাদে একবার চশমা মোছেন। কেন? তার কারণ ফিলোসফি। আমি মানুষকে যেটা বলছি সেই ফিলোসফিটাই যেন সেটা কায়েম করে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই যেন মানুষ গ্রহণ করে। এটা ইম্পর্টেন্ট। আজকে মানে সবকটাই, আজকে তুমি ঘড়ি পড়বে, তুমি ডায়াল গোল ঘড়ি পড়বে না তুমি একটা চৌকো ঘড়ি পড়বে, সেটা তোমার ব্যাপার আছে। আজকে তুমি যে প্যান্ট, তুমি যে জুতো পরছো, জুতো কি কালারের পরা উচিত? তোমার জুতো ব্রাউন আর ব্ল্যাক ছাড়া জুতো তো পরাই উচিত না। কারণ রাহুর কালার ছাড়া তো তোমার জুতো পরাই উচিত না। কারণ রাহুই তো দেখছে না তোমার সৌন্দর্যটা, রাহু দেখছে। রাহু মানে সিস্টেম, আমি যেটা বললাম। তার মানে রাহুর অনেক সময় রাহুর দশা যখন চলে, আমাদের কাছে লোক আসে, দাদা রাহুর দশা চলছে, আমি শেষ। না, আমি বলি তখন আপনি কিন্তু সিস্টেমে চলে আসুন। তার কারণ আপনার ঘড়ি ধরে কাজ করতে হবে। রাহু মানে এখন আপনার জীবনে এসছে কে? এখন আপনার জীবনে এসছে ওই আমাদের সেনার শাসন এসছে আর কি, বুঝতে পেরেছো? তার মানে 144 ধারা আপনার জীবনে এখন লাগু হয়ে গেছে। তো আপনাকে এখন ঘড়ি ধরে কাজ করতে হবে। রাত্রি 10টা মানে রাত্রি 10টাতেই আমাকে ঘুমোতে যেতে হবে, রাত্রি 9টাতেই আমাকে খাবারটা খেয়ে নিতে হবে, সকালবেলা 4:30টার সময় আমাকে উঠে বসে থাকতে হবে সূর্য ওঠার আগে। তার মানে এই মেনটেনেন্স যতক্ষণ না তুমি করবে, আজকে তোমার ঘরে আলো জ্বলে যাচ্ছে কিন্তু তুমি ঘুমিয়ে রয়েছো, তাহলে তোমার রাহু খারাপ হলো। তাহলে রাহু ইলেকট্রনিক্সকে দেখে, রাহু টেকনিক্যালকে দেখে, রাহু টেকনোলজিকে দেখে, রাহু সিস্টেমকে দেখে। তো যতক্ষণ তুমি সেই সিস্টেমকে ফলো না করছো, তোমার জীবনে বারংবার পতন আসবে। আজকে ভেবো না শাহরুখ খান সালমান খান কেন এত বড় লোক। তার কারণ তারা যেদিনকে পাবলিশ করে, তাদের যে প্রোডাকশনটা, তারা কোনো এক সময় তারা বৃহস্পতিবার দিন, শুক্রবারে ছবি রিলিজ হওয়ার কথা, কিন্তু বৃহস্পতিবার রাত্রি 9টায় করে দিল। কেন? তার কারণ ওই সময় করলে আমার বইটা ভালো চলবে। আমি ওই যে বললাম, আমি কখন করছি, কেন করছি।
আজকে কজ অফ বার্থ তোমাকে বলেছি, আজকে অনেক কিছু বলা হলো না। তুমি কখন লোন নেবে, তুমি যদি বৃষ্টিকরণে লোন নাও, শকুনিকরণে লোন নিলে, চতুষ্পথকরণে লোন নিলে, তুমি কিনস্তঘনকরণে লোন নিলে, লোন তো নিয়ে ফেললে, তুমি একটা 1 কোটি টাকার লোন নিয়ে তুমি একটা বাড়ি বানিয়ে ফেললে, কিন্তু সেই লোন তোমার শোধ করতে মাথা খারাপ হয়ে গেল, সেই লোন শোধ করতে বাড়িতে লোক আসছে, পুলিশ আসছে, তোমার নামে কোর্ট কেস চলছে। তারপরে তুমি নেগেটিভ সময় একটা ভালো কাজ করতে গেছো, তাহলে পজিটিভ সময় সেটা করনি। তাহলে স্থান, কাল, মুহূর্ত, তার মানে আমরা মুহূর্ত নিয়ে কাজ করি। বেসিক্যালি জ্যোতিষ মানে মুহূর্ত, কোন মুহূর্তে তুমি কাজটা করবে আর কোন মুহূর্তে পেরেকটা পুঁতে তুমি বড়লোক হবে, এটাই আলটিমেট। এবং তার জন্য পাথর নয়, কবজ নয়, তাবিজ নয়, কিচ্ছু নয়, তার জন্য দরকার বারংবার কনসালটেশন। হ্যাঁ, তুমি বলে তাহলে সম্রাটদা আপনি কেন পড়েছেন? আমি দেখো, আমার গোটা হাতে একটাই পাথর, আমার 10টা আঙুলে 10টা নেই। পলিটিক্যাল পার্সনরা দেবে 10টা আঙুলে 10টা পড়ে, যার জন্য তারা জেল হাজত খেটে নেয়। কেন? তার কারণ আমি অ্যান্টি প্ল্যানেটকেও আমার হাতে দিয়ে রেখেছি, যে আমাকে গুলি করে দিতে পারে। তো সে একটা জায়গা তৈরি করছি। তো আমার হাতে একটাই স্টোন আছে, বাকিটা আমাকে করে নিতে হবে, আমাকে কর্ম করতে হবে, আমাকে খেতে হবে। এবার কর্মটা সঠিক দিকে করছি কিনা সেটা জেনে নিতে হবে। কি কর্ম করব, কতটা করব, ব্যাস। আজকে তুমি প্রথম পডকাস্ট আমাকে দিয়ে শুরু করলে, তোমার এই প্রথম পডকাস্ট থেকে তুমিও একটা হিসেব নিকেশ করবে, আমার কোথায় ভুল হলো, কোথায় ঠিক হলো। ভুলগুলোকে তুমি রেকটিফাই করবে, ঠিকগুলোকে আর চট করে একটু রঙের ব্যাপারটা বলুন। দেখো, রং তো এবারে ওই যে রং, এবার তোমাকে তাহলে এবার তোমার অনেকে বলে দাদা আমার বৃষ রাশি, তাহলে বৃষ রাশি মানে কি সাদা পরবো? আর মেষ রাশি তাহলে কি লাল পরবো? আমার তো মিথুন রাশি, তাহলে কি আমার সবুজ পরবো? আমার তো বুধের রাশি। আমাদের কর্কট রাশি, চন্দ্রের রাশি, মানে কি আমার সাদা পরবো? না। তোমার কি নক্ষত্রে জন্ম হয়েছে, তোমার নক্ষত্রেরও একটা তত্ত্ব আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ। তাহলে জলের কালার কি? তোমার নক্ষত্র যদি জলের কারকের নক্ষত্রের আন্ডারে পড়ে, তাহলে সেই নক্ষত্রের কালার, তার যে তত্ত্ব, সেই তত্ত্বের কালার দুটোকে অ্যাডাপ্ট করে তোমার কালার নির্ণয় হবে। এবং তার সাথে তোমার পঞ্চমপতি, তার সাথে তোমার নবমপতি, এরা কতটা তোমাকে সাপোর্ট সিস্টেমে রাখছে। এবং তোমার অষ্টমপতি কি ভালো জোনে আছে? যদি অষ্টমপতি ভালো জোনে থাকে, ষষ্ঠপতি যদি ভালো জোনে থাকে, তাহলে আমরা 6 আর 8-এর কালার করেও ব্যবহার করতে বলি। তার কারণ 6 আর 8-এর কালারকে, যদি 6 আর 8 আমার জন্মছকে ভালো থাকে, সেই কালারকে আমি যদি অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমি বড়লোক হব, 4 কোটি টাকার ফ্ল্যাট কিনবো, 5 কোটি টাকার গাড়ি চড়বো, এবং আমি দেশ বিদেশ ঘুরবো, আমি বড়লোক তাড়াতাড়ি হব। বড়লোক মানে যেভাবে হওয়া যায় ডেফিনেটলি, আরে রাস্তা তো ডেফিনেটলি আছে। কিন্তু হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে ওই যে বললাম পাস্ট লাইফ কর্মা তোমার কি আছে। এবার হয়তো তোমাকে দেখা গেল তুমি বড়লোক হবে। আমরা যেমন KFC-র মালিককে দেখলাম, KFC-র মালিক 60 অ্যাট দ্য এজ অফ 68 তিনি কি করতে গেলেন, তিনি না ব্যবসা না, তিনি সুইসাইড করতে গেলেন। সবার আগে সুইসাইড করতে গিয়ে তিনি যখন দেখলেন যে না আর হলো না, তখন ওনাকে বাঁচিয়ে যে বলো কেন, এটাই কি জীবনের শেষ, এখান থেকে ঘুরে দাঁড়ানো যায়। তিনি তার মুরগির রেসিপি নিয়ে আসলেন। আজকে তিনি বিলিয়নিয়ার। শুধু না, আজকে আমরা বেরোই, আমাদের বাচ্চাগুলো KFC ছাড়া খেতে চায় না। তার মানে 68 বছর বয়সেও লাইফে ইউটার্ন আনা যায়, তাহলে 30-এ নয় কেন, 64-তে, মানে 44-এ নয় কেন? এবার আমাকে জানতে হবে আমার লাইফে ইউটার্নটা আসবে কবে। আমাকে ততক্ষণ পর্যন্ত আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, এবং শুধু বসে থাকলে হবে না, আমাকে সেই রূপ কাজগুলো করে যেতে হবে। তার কারণ ধরো আমার আজকে 45 বছর বয়স, কিন্তু আমার দেখা যাচ্ছে আমার 48 বছর বয়সে আমার উন্নতি, তাহলে এখন থেকে আমাকে বীজ বপন করতে হবে, তাকে লালন পালন করতে হবে, সেই গাছকে বড় করতে হবে, নইলে 48 বছর বয়সে সেই গাছটা ফল দেবে কি করে? সেই পথটাই দেখাবে জ্যোতিষ। সেই পথটাই দেখাবে জ্যোতিষ। এবং পূর্ণ অঙ্গ মানে পঞ্চ অঙ্গ, কারণ জ্যোতিষ মানেই কিন্তু ওই দ্বিতীয় পাতা না, ওই শনি মঙ্গল রাহু কেতু কোথায় বসে রয়েছে সেটা নয়। তার মানে তোমার জীবনের শুরু কি আর তোমার জীবনের শেষ কি, আর মাঝে বাধাগুলো কি, কেন তুমি স্ট্রাগল করছো, এখান থেকে বেরোনোর উপায় কি, তুমি কি সঠিক জোনে আছো? তোমার শেয়ার মার্কেট হওয়ার কথা নয়, তুমি 10 লাখ টাকা নিয়ে নেমে গেলে, তোমার আজকে হয়তো ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে গেল, তুমি বলে দাদা তো আমি হেরে গেলাম। আরে বাবা, তোমার শনি আর রাহু পৃথ্বী তত্ত্বে বসে নেই, তারা বায়ু তত্ত্বে বসে রয়েছে, তাহলে তোমার তো শেয়ার মার্কেট এমনিই গেল। তার মানে সেটাও জোনটা দেখতে হবে যে কে কার ডোমেনের মালিক। তোমার পঞ্চম যদি ভালো হয়, তাহলে আমি তোমাকে পোস্টডক করতে বলবো। তোমার ষষ্ঠ যদি ভালো হয়, আমি তোমাকে বিদেশে যেতে বলবো। তোমার অষ্টম যদি ভালো হয়, আমি তোমাকে রিসার্চ করতে বলবো। তোমার দশম যদি ভালো হয়, আমি তোমাকে কমিউনিকেটিভ সার্ভিসে যেতে বলবো। চন্দ্র যদি কারো লগ্নের দশমে চলে যায়, জনসংযোগমূলক কর্ম আমি তাকে করতে বলবো। যত জনসংযোগমূলক কর্ম করবে তার তত ডেভেলপমেন্ট। এবার জনসংযোগ কর্মের মধ্যে তুমি মুদিখানার দোকান করলে সেটাও তো জনসংযোগ, তুমি সাংবাদিকতা করলে সেটাও জনসংযোগ, তুমি যদি আজকে ওই মার্কেটিংয়ে থাকো সেটাও জনসংযোগমূলক। তার মানে আমার কি আছে, কোথায় আছে, কেন আছে, সেই ওয়াইজ আমাকে কাজ করতে হচ্ছে। আমার কাছে যারা লোক চলে আসলেন, দাদা আমার জীবনে তো কিছুই উন্নতি হলো না, দেখা গেল সবই যেটা বললাম তোমাকে, সবই বায়ুতত্ত্বে বসে রয়েছে, কিন্তু আমি বসে রয়েছি কোথায়, গ্রাউন্ড ফ্লোরে। তা আমি তাকে উন্নতিটা দেবো কোথা থেকে? যতক্ষণ না আমি তাকে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি তাকে উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, উপরে থাকবার ব্যবস্থা করছি, ততক্ষণ তার জীবনে আমি ডেভেলপমেন্ট আমি আনতে পারবো না। এটা একটা সমুদ্র, আলোচনার আরো মনে হয় যে জায়গা দরকার, কিন্তু আজকের পডকাস্টটার সময় আমার মনে হয় এখানে শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, নইলে পারবে না। একটা শেষ প্রশ্ন বলো, যেটা আমার মনে হয় খুব সবাই জানতে চাইবে, যে এই ধরনের কাজ আমরা করছি বা জ্যোতিষ দিয়ে
আলটিমেটলি অনেক ফ্রডও হচ্ছে, অনেক ধরনের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সেগুলো থেকে মানুষ বাঁচবে কি করে? অনেকেই ছুটে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে মানুষ ছুটে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে জ্যোতিষী গজাচ্ছে। তো আমরা গজাচ্ছে এই শব্দটা বলছি, এটার থেকে মানুষ বাঁচবে কি করে? কিছু করার নেই, তার কারণ দেখো আজকে 26,000 লোক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছু করার নেই। তখন এরাও ফ্রড, টাকা দিয়ে তো চাকরি পেতে গিয়েছিল। তাহলে কোন জায়গায় ফ্রড নেই? তুমি উকিল বলবে সেখানেও ফ্রড আছে, তুমি পুলিশ বলবে সেখানেও ফ্রড আছে, তুমি ডাক্তার বলবে সেখানেও। এখন তো ডাক্তারিও তো মানে পয়সার বিনিময়ে বিক্রি হচ্ছে। আমি তো এখন মানে আমি নিজে এখন ওই 30-35 বছর বয়সের বাচ্চা ছেলেকে আমি তো দেখাতে ভয় পাই, তার কারণ সে আদৌ পয়সা দিয়ে চাকরিতে মানে মেডিকেলটা করেছে কিনা। তো ফ্রড সব জায়গায় আছে। এবার তোমাকে দেখে নিতে হবে তুমি যার কথা শুনছো সে আলটিমেটলি ঠিক বলছে না সে কোনো এমন কিছু বলছে যে সে রাতারাতি তোমাকে তোমার জীবন পাল্টে দেবে। আর আমার মনে হয় জ্যোতিষ তাদের পছন্দ করা উচিত না যারা রাতারাতি বড়লোক হতে চান, যারা সিস্টেমেটিক্যালি বড় হতে চান, যারা জীবনকে উপভোগ করতে চান, যারা জীবনকে নিয়ে ভীষণ সিরিয়াস নোটে ভাবে, তাদের জন্যই আমার মনে হয় জ্যোতিষটা, বাকিদের জন্য না। কারণ জ্যোতিষে চটপট বড় হওয়ার কোনো জায়গা নেই। মানে লাইফ ইজ এ জার্নি, এবং তোমাকে এবং এটা এমন একটা জার্নি, এটা একটা পাহাড়ের মতো জার্নি যার বাঁকে বাঁকে রহস্য লুকিয়ে রয়েছে। তুমি জানো না কোন বাঁকে তোমার জন্য কি অপেক্ষা করছে। একজন অ্যাস্ট্রোলজার জানেন, অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সেই বাঁকে সেই মানুষটাকে সামলে দেওয়া বা তাকে মোটিভেট করে আরও দৌড়ে নিয়ে যাওয়া। কারণ আমার কাছে যারা ট্রেক করে তারাও আসে, যারা সাঁতার কাটে তারাও আসে, যারা ব্যবসা করে তারাও আসে, যার জীবনে কিছু হচ্ছে না, যে সুইসাইড করতে যাচ্ছে তারাও আসে। তো আমার কাজ হচ্ছে যে পাহাড়ে ট্রেক করতে চায় তাকে পাহাড়ে ওঠানো, যে ব্যবসা করতে চায় তাকে ব্যবসায় সফল করানো, আর যে ভাবছে যে আমি কালকে সুইসাইড করে নিতে সম্রাটদা মনে হয় বেঁচে যাই, তাকে একটু বলা যে না তোমার দ্বারা হয়তো কিছু হবে, তুমি আরও 2বার দেখে নাও বা 3বার দেখে নাও, তাকে মোটিভেশনটা দেওয়া। এটা অ্যাস্ট্রোলজারের কাজ। অ্যাস্ট্রোলজারের কাজ এটা না যে তুমি এসো তোমাকে আমি 2টো পাথর পড়াবো, এই জিনিসটা পড়ো, সামনের বছর তোমার ভাগ্য বদলে যাবে। না, এটা একটা বিরাট বড় একটা পাথ। আমরা কোচ, তুমি প্লেয়ার, আমি তোমাকে বলবো খেলতে তোমাকেই হবে, আমি শুধু বলবো ওয়েটা কি, দ্যাটস ইট। আচ্ছা, এক লাইন উত্তর এবার, যুদ্ধ হবে আর না, আমি যেটা দেখো আমার চ্যানেলেও আমি বলে রেখেছি বা বিভিন্ন চ্যানেলে 2024-এ আমি অনেক চ্যানেলে পডকাস্টে আমি বলে রেখেছি যে 2025-এ আমরা যুদ্ধ দেখব, এবং যুদ্ধ দেখেও ফেলেছি। এবং আস্তে আস্তে আমি এটাও বলেছিলাম যে অনেক পলিসি আমরা এবার না পলিসি দেখব চেঞ্জ হচ্ছে, ইন্টারন্যাশনাল পলিসি অনেক চেঞ্জ হবে, ন্যাশনাল পলিসিগুলো চেঞ্জ হতে থাকবে। ভারতের অবস্থান অত্যন্ত ভালো জায়গায় আস্তে আস্তে যাবে, কিন্তু 2024-এ না, 2025-এ না, 2026-এ। তার কারণ এটা কিন্তু মঙ্গলের বছর। আর এই বছর আমি বলেইছিলাম, মানে আমি জানি না তোমার যখন অন এয়ার হবে ততক্ষণও মনে হয় মঙ্গল নেগেটিভই থাকবে, কারণ আমি বলেছিলাম 7 জুলাই 2025 মঙ্গল পাওয়ার আপ হচ্ছে। তারপর থেকে এই সমস্ত সিস্টেম এবার আস্তে আস্তে ধামাচাপা পড়বে এবং একটা প্রগতির দিকে আমরা কিন্তু এগোবো। আরও একটা জার্নি যেটা আমি এর আগেও বলেছিলাম যে রিলিজিয়াসলি আমরা অনেক অ্যাক্টিভ হব, এবং দেখো আমরা হচ্ছিও। কুম্ভের পর দেখো কি কুম্ভে কিরকম সাড়া পেয়েছো। তো রিলিজিয়াসলি আমরা অনেক অ্যাক্টিভ হচ্ছি, আমরা পুরনোকে নিয়ে বাঁচতে আবার আরম্ভ করেছি কোথাও আমরা। হ্যাঁ, তার কারণ আমরা মনে হচ্ছে আমাদের ওল্ড ভ্যালুসকে আমরা আবার একটু ভ্যালুর জায়গায় রাখবো, এবং আমরা এখন ডিরেকশন নিয়ে আমরা অনেক চিন্তা করছি। না, ডিরেকশন মানুষের জীবনে প্রচুর কাজ করে, কারণ আজকে শুধু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, 10 দিক না। তো 10 দিককে আমাদের, যেমন কারো যদি দশমী তিথিতে জন্ম হয় তার 10 দিককে ডেভেলপ করতে হবে, নইলে তার তিথিকে, ওই অনেক আলোচনা হলো না, তাহলে তার তিথিকে সে কিন্তু এনার্জাইজ করতে পারবে না। তো এরকম অনেক আলোচনা থাকবে। পশ্চিমবঙ্গে একটু অরাজকতা থাকবে না, 2026 পর্যন্ত অরাজকতা পশ্চিমবঙ্গে থাকবে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু দোলাচল আসতে চলেছে, সেটা আমি আগেও বলেছি, তোমার চ্যানেলে আবারও বললাম, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দোলাচল আসতে চলেছে। দোলাচল না পরিবর্তন? কি পরিবর্তন তো হবে না, দোলাচল তো হবে। পরিবর্তনের জায়গা কিন্তু পশ্চিমবঙ্গের জায়গায় নাই, কিন্তু দোলাচল আমরা দেখব। আমরা অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়েও যাব, এবং এই খারাপ অভিজ্ঞতা দিয়ে কেন যাব, তার কারণ কিছু পলিসি নতুন করে আবারও একটা রিফর্মের জায়গায় আসছে, তো সেগুলো আমরা দেখব। ভালো, কারণ এগুলো না হলে আমরা সেই ভালোটা পাবো না। তো আমার মনে হয় কিছু খারাপ দরকার, নইলে সেই ভালোটা পাওয়া যায় না। তবে হ্যাঁ, আমি সুরক্ষিত থাকবে 2025। আমি ঈশ্বরের কাছে এটাই আশা করব, মানে প্রার্থনা করব পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাক, তার কারণ পলিসি চেঞ্জ হোক, জনর যেন কোনো ক্ষতি না হয়, কারণ আমরা তো জনকে নিয়ে আমরা কাজ করি। সে এবার আর আমি আরও একটা এখানে বলবো যে ধর্মযুদ্ধ নয়, তার কারণ আমরা কোনো ধর্মযুদ্ধ চাই না।
আমরা যেটা চাই, আমরা একটা জীবন যুদ্ধ চাই। সেটা কি? আমাদের জীবনটা আমাদের, এই জীবনটা বাঁচতে হবে। সে আমি শিখ হই, ঈসাই হই, মুসলিম হই, হিন্দু হই, যে ধর্মেরই হই না কেন, আমাকে টপে পৌঁছতে হবে। তাহলে সেই টপে পৌঁছতে গেলে আমাকে বাকি সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। কারণ দেখো, আজকে যদি আমি মুসলিম হই তো আমার সিনেমাও হিন্দু দেখবে, আজকে আমি হিন্দু হই আমার সিনেমাও মুসলিম দেখবে। তো আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, সব ছেড়ে দিয়ে আমরা মানুষ হই। এটা একটা বড় আমার মনে হয় ইঙ্গিত, নাকি? যদি আমরা হতে পারি, আমাদের জীবনে আসছে 1 বছর 2026, যা ভারতবর্ষকে নতুন আঙিনায় রাঙিয়ে তুলবে। তার কারণ ওটা রবির বছর। রবি মানে আমরা কে জানি? রবি মানে আমরা জানি রামের বছর। তার কারণ রবি পুত্র না, সে মানে রবি পুত্র মানে রবিকে আমরা কি সূর্য বংশে আমরা কাকে সিম্বলাইজড করি? রামকে আমরা সূর্য বংশে সিম্বলাইজড করি, আর চন্দ্রকে আমরা কৃষ্ণকে, অর্থাৎ যদুবংশীয়, চন্দ্রবংশীয়। তাহলে রবির বছর যখন আসছে আমাদের রাম রাজ্য, তো ডেফিনেটলি কিছু তো বেটারমেন্ট আসতে চলেছে। তো যারা বোঝার তারা বুঝে গেছেন। 2026 তার মানে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই আশাই তো কাজ। ভারত আজও শ্রেষ্ঠতেই বসে রয়েছেন। ভারতের আরেকটু ডেভেলপমেন্টের দরকার, যে ডেভেলপমেন্টটা দিয়ে আমরা শীর্ষে পৌঁছবো, সেই দিনও আসছে। অনেক ধন্যবাদ সম্রাট। এবং অনেক ধন্যবাদ তোমার যারা ভিউয়ার্সরা এত কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটা দেখলেন। এরপরে আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব, একের কি তোমার যা রিকোয়ারমেন্ট হবে তাই অনুযায়ী আমরা আলোচনায় নিশ্চয়ই ফিরবো। আজকের অনুষ্ঠান ধরে ধরে আলোচনার চেষ্টা করলাম, ছুঁয়ে গেলাম। এবার বাকিটা কোন বিষয়ে ইলাবোরেটলি ব্যাখ্যামূলকভাবে দর্শক শুনতে চাইছেন, সেটা দর্শকদের উপর ছাড়া উচিত। এবং আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে। তার কারণ রেনেসার, এটা একটা নতুন রেনেসা। তার কারণ ও একটা নতুন যুগান্তর একটা আনতে চলেছে, যেখানে আমার মনে হয় এই সাবস্ক্রাইবটা করে এই বোনটিকে আমাদের সকলের একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া। নইলে ও ইন্সপিরেশন পাবে না, নইলে ও একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবে আমার শরীর মঙ্গল খারাপ হয়ে গেছে, তো সেটা করা যাবে না। তো আমার মনে হয় তোমার জার্নি শুভ হোক। দর্শকদের ইচ্ছে থাকলে আমাদের আবারও দেখা হবে।